সবাইকে, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্রাউনিং ফাউন্ডেশন ক্লাসের। ঠিক আছে, আজকে প্রথম ক্লাস হবে। তো তোমরা একটু যারা ভাইয়ার সাথে যুক্ত হয়েছো তারা একটু জানাও আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। প্রথমেই তোমাদেরকে একটু সরি জানাই, 10:30টার ক্লাসে 10:35-এ শুরু হয়েছে। আমি আসলেও একটা কাজ শেষে আসতেছিলাম, একটু জ্যামে পড়ছি। ঢাকা শহর তো বুঝোই, সো আমাদের প্রথম দিকে ক্লাস একটু প্যারা হয়, তারপরে হচ্ছে সব ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে, তোমরা জাস্ট আমার একটা জিনিস বলবো, আমার অডিও আর ভিডিও এই দুইটা জিনিস ঠিক আছে কিনা, তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কিনা। ঠিক আছে, জাস্ট এতটুকু জানাও। সরি জানাই, 10:30টার ক্লাসে 10:35-এ শুরু হয়েছে। আমি আসলেও একটা কাজ শেষে আসতেছিলাম, একটু জ্যামে পড়ছি। ঢাকা শহর তো বুঝোই। আমি রাতে খাইও নাই, জাস্ট চা খায় ক্লাসটা নিব, এই জন্যই চা খাচ্ছি আর একটু চেক করতেছি সব ঠিক আছে কিনা। ওকে, অনেকে বলছো ভাইয়া 8:30টায় 10টায় ক্লাস দিতে। হ্যাঁ, 8:30 10টা এরকমই দিব। ঠিক আছে, প্যারা নাই কোনো, জাস্ট আমার একটু টাইম দাও, সব কিছু গুছায় উঠতেছি, সো হয়ে যাবে। আমার অডিও আর ভিডিও, হ্যাঁ, হোপফুলি সব ঠিক আছে। ওকে, আমি আরেকবার একটু গ্রুপে যাই শুরু করি। তোমরা একটু কমেন্ট করো তো, তোমরা একটু কমেন্ট করো। হ্যাঁ, পায়ে একটু সমস্যা ছিল, যে জন্য ক্লাস নিতে পারিনি, মোটামুটি রিকভার করছি। সো শুরু করি। আমি জাস্ট চার্জটা দিয়ে নিই পিসিতে, হ্যাঁ, কারণ পরে দেখা যাবে ক্লাস বন্ধ হয়ে গেছে। জাস্ট একটা সেকেন্ড টাইম দাও। আউ 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 টান লাগিস না। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা যে টপিকটা আজকে এখন দেখব সেটা হচ্ছে কি বলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব। এইটা তোমার সব জায়গায় কাজে লাগে। তুমি আফটার এসএসসি ফাউন্ডেশন বলো, কাজে লাগবে। কলেজ অ্যাডমিশন বলো, নটরডেমে অবশ্যই আসবে, হলি ক্রস বা অন্যান্য জায়গায়ও আসবে। এইচএসসিতে তো আসেই, অ্যাডমিশনে আসবেই। ঠিক আছে, সো সব জায়গায় এটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, কম্বো 2 এরটা কবে থেকে শুরু? আমরা সাধারণত কলেজ যখন শুরু হয় তখন থেকেই আমরা ক্লাস শুরু করি, সেই সপ্তাহ থেকেই আমরা শুরু করি। এখন এই যে তুমি ফ্রি ক্লাসগুলো করবা, এরপর আর্কাইভ ক্লাসের উপর আমাদের পরীক্ষা হবে, সব কিছু হবে। ঠিক আছে, একদম আমাদের যে ডিউ টাইমে দেওয়া, ডিউ টাইমেই আমাদের সব কিছু হবে। আমি আসলে 28-এর কোর্সগুলো এখনও মানে গুছায় উঠতে পারি নাই। কি হয়েছে, আমি পায়ে বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন সমস্যার কারণে একটু দেখবা যে ভাই এত পোস্ট দিতে পারে না, বা ভাইয়ের নিজেরও আসলে পড়ানো ছাড়াও একটা কেরিয়ার আছে, ওই কেরিয়ার নিয়ে একটু ভালোই ব্যস্ত, বুঝছো। বাট তোমাদের ক্লাসে তোমাদের এগুলার কোনো ইফেক্ট পড়বে না। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন যে কোনো জিনিস পড়ার আগে তোমার বুঝতে হবে যে তুমি কেন পড়তেছো এবং তোমার পরীক্ষায় কি আসবে। যদি আমি তোমাকে কলেজ অ্যাডমিশনের কথা বলি, যে ভাই কলেজ অ্যাডমিশনের জন্য এই টপিকটা কিভাবে পড়া উচিত, কোথায় আমি এমফেসিস সবচেয়ে বেশি দিব, তাইলে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবচেয়ে বেশি হচ্ছে গুরুত্ব দিতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এনডিসি কিংবা এইচসিসির জন্য আমি স্পেসিফিক কিছু নিয়ম বলে দেবো, ওই নিয়মগুলো থেকেই আশা করি প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে ভাই, কলেজ অ্যাডমিশন তো আমি বুঝলাম, আমার লক্ষ্য এইচএসসি, তাইলে আমি কিভাবে পড়ব? দেখো, এইচএসসিতে আমি একটা কথা বলি যে 3টা টপিক সেম, 3টা টপিক আসলেও একই। কি কি? রাইট ফর্মস অফ ভার্ব, এইটাও যে কথা, স্পেশাল ইউজ এইটাও একই কথা, একই জিনিস, একটু জাস্ট চেঞ্জ। কমপ্লিটিং সেন্টেন্স একই জিনিস। তো এইখানে আমাদের মোরলেস 15টা নাম্বার। সো আমি কিন্তু সাইকেল শুরু করবো এগুলা দিয়ে। ধরো রাইট ফর্মস অফ ভার্ব যখন পড়াবো তখন দেখবা জিনিসগুলো। এখন যদি বলো ভাই রাইট ফর্মস অফ ভার্ব থেকে আবার কি ইম্পর্টেন্ট এইচএসসির জন্য, তাইলে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টেন্সের অংশটুকু। টেন্স এবং টেন্সের সাথে যে ভয়েসের রিলেশন, অর্থাৎ অ্যাক্টিভ, ধরো কোন একটা টেন্সের অ্যাক্টিভ রূপ কি, প্যাসিভ রূপ কি, এগুলা কিছু স্পেসিফিক রাইট ফর্মস অফ ভার্বের রুলস। এবং এরপরে আমি পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আবার অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ভাই আমি কিভাবে পড়াবো তোমাকে? খুবই সিম্পল, ক্লাস নিব 6টা।
সাইকেলের কথা বলতেছি যেভাবে পড়াই, প্রথম 2টা ক্লাস পড়াবো টেন্স, তারপরে একটা ক্লাসে রাইট ফর্মস অফ ভার্বের কিছু নিয়ম কন্ডিশনালস দিয়ে শেষ। কন্ডিশনালস এমন একটা টপিক যেটা থেকে ঢাবিতে 100% প্রশ্ন আসবে, মেডিকেলে 100% প্রশ্ন আসবে। ঢাবির প্রশ্ন ইনকমপ্লিট যদি একটা থার্ড কন্ডিশনালস থেকে প্রশ্ন না আসে, কথাগুলো দেখো। তাইলে এখানে আমার 2 দিন লাগতেছে, এখানে আমার 2 দিন লাগতেছে, 4 দিন। 1 দিন বা 2 দিন আমি পড়াবো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এক্সিস্টিং রুলসগুলো, একদিন থাকবে আমাদের এক্সটেন্সিভ প্র্যাকটিস। এই হচ্ছে আমাদের পড়ার সিকোয়েন্স হবে। এখন ভাই আপনি এগুলা কেন বলতেছেন আপনার কোর্সে পড়বো না? তুমি আমার কোর্সে পড়া লাগবে না, তুমি এই সিকোয়েন্সটা মেনে পড়বা। এতটুকুতে তোমার এইচএসসি কমপ্লিট, অ্যাডমিশন কমপ্লিট, তারপরে তোমার প্র্যাকটিস। এইভাবেই ইন্টার লাইফে পড়তে হয়, এইভাবেই পড়তে হয়। এবং এই 3টা যখন আমরা একসাথে পড়াবো তখন তোমাদের মোটামুটি একটা বেসিক বিল্ড আপ হয়ে যাবে, এরপর আমরা ধীরে ধীরে পড়াবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা কিভাবে সাজিয়েছি? আজকের ক্লাস যেহেতু আমাদের আফটার এসএসসি এবং কলেজ অ্যাডমিশন কেন্দ্রিক, সো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক থেকে শুরু করব। ঠিক আছে, কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? এটা তো সবাই ভাই রুলস পড়ে, বাট আমাদের একটু জানা উচিত না এইটা আসলে কোথা থেকে আসছে বা এইটার আসলে উৎপত্তিটা কোথায়। হেডলাইন দাও, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইটা আসলে কোথা থেকে আসছে এইটা আমাদের আগে একটু বুঝতে হবে। এখানে 2টা শব্দ খেয়াল করো, সাবজেক্ট ভার্ব আর এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এখন চুক্তিটা কাদের মধ্যে ভাই? চুক্তিটা কাদের মধ্যে? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি। এখন কথা হচ্ছে এটা কেমন চুক্তি? সাবজেক্ট চেঞ্জ হইলে ভার্ব চেঞ্জ হয়, সাবজেক্ট যদি চেঞ্জ না হয় ভার্ব চেঞ্জ হয় না। অর্থাৎ আমার সাবজেক্টের চেঞ্জের উপর ভার্ব ডিপেন্ডেন্ট। এই যে সাবজেক্টের পরিবর্তনের সাথে ভার্ব কিভাবে পরিবর্তন হয়, এই যে একটা সম্পর্ক, এইটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইটাই কি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে কি সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা চুক্তি। এখন এই চুক্তিটা কি? একদম সহজভাবে যদি বলি, খুব সহজ 2টা চুক্তি আছে। এটা মেইনলি 2টা চুক্তির উপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দাঁড়ায় আছে। প্রথম চুক্তিটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে তার সাথে ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব। এখন সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে তোমার কি হবে বা ভার্বের সাথে কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট হলে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি এস বা ইএস যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে এই ব্যাপারটা। আর প্লুরাল সাবজেক্ট হলে ভার্বেরও কি প্লুরাল ফর্মটা হয়, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার মানে ভার্বটা সিঙ্গুলার ফর্ম হয়। এখন একটা প্রশ্ন দেখবে, সাবজেক্টটা আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট? এইটা আমার নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ডেন্ট, নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সে জেন্ডারের উপর ডিপেন্ডেন্ট না। ভাইয়ার কথাগুলো কেমন কেমন লাগতেছে না? যে ভাই এগুলা কি বলে? ঠিক আছে, হ্যাঁ ফাইনালি দোয়া করো ঠিকভাবে যেন হয় ক্লাসটা। তাইলে তোমার মনে হয় না যে ভাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ড করতেছে, কেন জেন্ডারের উপর ডিপেন্ড করতেছে না? ভাইয়ার কথাগুলো মাথায় নেওয়ার চেষ্টা করো। এইভাবে হয়তো পড়ে আসো নাই, বাট একটু বোঝার চেষ্টা করো, নলেজের ডেপথটা বোঝার চেষ্টা করো। ধরো আমি বললাম, কি বলবো, ধরো রহিম ইটস রাইস। হোয়াট দ্য হেল? একটু দাঁড়ো, একটা সেকেন্ড। ভাই ক্লাসে আছি আমি। আচ্ছা দেখো, রহিম ইটস রাইস, আর এখানে যদি বলি রহিমা ইটস রাইস। এখন কথা হচ্ছে ভাই দেখো, রহিমটা কি থার্ড পারসন, রহিমটা কি সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, গেল। আবার রহিমা এ কি থার্ড পারসন, এ কি সিঙ্গুলার নাম্বার, এ জন্যই তো এর সাথে এস বাই এস যুক্ত হইলো। এখন এ ধরো হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার দেখে কি ভার্বের কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। এ ফেমিনিন জেন্ডার দেখে কি ভার্বের কোনো চেঞ্জ হয়েছে? হয় নাই। এই জন্য বলা হয় যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে
এই জিনিস এবং পার্সনের উপর ডিপেন্ড করে, জেন্ডারের উপর ডিপেন্ড করে না। শুধুমাত্র ইংরেজি ভাষার ক্ষেত্রে, স্প্যানিশে আবার জেন্ডারের উপর ডিপেন্ড করে, ওইটা আমাদের জানার দরকার নেই। এইটুকু বুঝছি, এইটুকু বেসিক বুঝছি। বলো স্যার, এটা এটা ফার্স্ট ক্লাস, একটু করলেই বুঝলা। এইটুকু বুঝতে পারছো? এইটুকু বুঝছো? আচ্ছা, এখন বলবা না যে ভাই আপনি এত বকবক করেন কেন? এটা নিজেরা একটু পড়লেই বুঝবা কি বলছি। দেখো, কলেজ অ্যাডমিশনের জন্য একদম মানে প্রশ্নের হাব কি, বিসিএস এর প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, ঢাকা ভার্সিটির প্রশ্ন। তোমাদের মেইন অ্যাডমিশনের জন্য বিসিএস প্রিলির প্রশ্ন পড়তে হবে, এবং এটা এইচএসসি থেকেই পড়তে হবে। এখন দেখো, 33rd বিসিএস এ একটা প্রশ্ন আসছে, এই যে আমেনাতুল সাদিয়া সরকার, তুমি ভাই প্রতিদিনই জানতে চাও ক্লাস কবে, এখন তুমি ক্লাস করো। বলো আমেনাতুল, তুমি এটার উত্তর বলো কি হবে। এটার উত্তর বলো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, সেটা কি নির্দেশ করে? পার্সন অনলি, নাম্বার পার্সন অ্যান্ড জেন্ডার, নাম্বার অ্যান্ড পার্সন, নাম্বার অনলি। এখন এটা কি হবে বলো তো? এখন এটা অনেক যারা বিসিএস পরীক্ষা দেয় তারাও ঘাবড়ে যায় যে এটা একটু বেসিক থেকে আসছে। বেসিকটা এইটাই যে আমাদের কিন্তু জেন্ডারের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র নাম্বার এবং পার্সনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সি নাম্বারটা ওয়াও, 33rd বিসিএস। হ্যাঁ, আমরা ক্লাসে কিন্তু বিসিএস প্রিলির প্রশ্ন সলভ করব। ভাই দেখো, আমাদের কোর্স যত পড়বা তত মুগ্ধ হবা, ফ্রি ক্লাস বলো, পেইড ক্লাস বলো। আমি যা করছি পরবর্তীতে কপি পেস্ট হয়েছে, কিন্তু আমারে কেউ বলতে পারবে না আমি কারোর কপি পেস্ট করছি। ঠিক আছে, একদম। হ্যাঁ, আমি আমার কলেজের টিচারদের কিছু ক্ষেত্রে কপি পেস্ট করছি, যারা কপি পেস্ট করার মতো। অ্যাটলিস্ট অনলাইনে কারোর কপি পেস্ট করার দুর্ভাগ্য হয়নি, আশা করি হবেও না। আচ্ছা, একদম বেসিক প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা আমরা মোটামুটি বুঝছি। এইভাবেই আমাদের ইন্টারের প্রথম থেকে পড়তে হবে। এখন কথা হচ্ছে, এই জিনিসটা তো বুঝলাম, এখন তোমাদের মনে হয় না যে ভাই সারা জীবন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তেছি, এইটা আসলেও কি, এইটা কোন জায়গা থেকে আসছে, এটার আমাদের রুটস জানতে হবে না? যে এইটা আসলে আমাদের কোন জায়গা থেকে আসছে, এইটা জানার জন্য আমাদের একটু ভাষা বিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এখন বলবো ভাইয়া এটা কেন আপনি এই আজে বাজে কথা বলেন, সবাই পড়াবে হচ্ছে কি জানি বলে রুলস দিয়ে পড়াবে, আপনি এগুলো কি পড়াচ্ছেন হাবিজাবি? তোমরা পরীক্ষা দিবা আরো 2 বছর পরে, মেইন অ্যাডমিশন। তো মেইন অ্যাডমিশন অনেক প্রশ্ন দেখবা ইভলভ হচ্ছে, কিন্তু ভাইয়া যা পড়াচ্ছি এর বাইরে আসবে না। বিজ্ঞানের যে শাখায় তোমার ভাষা নিয়ে আলোচনা করা হয় তাকে লিঙ্গুইস্টিক্স বা ভাষা বিজ্ঞান বলে। লিঙ্গুইস্টিক্সের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, তার মধ্যে প্রথম কনসেপ্টটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, সিনট্যাক্স। এখন সিনট্যাক্সের ল্যাটিন ভাষায় সিনট্যাক্সের মানে হচ্ছে সাজানোর পদ্ধতি। সাজানোর পদ্ধতি, এটার বাংলাটা হচ্ছে সাজানোর পদ্ধতি। এখন কথা হচ্ছে ভাই কি সাজানোর পদ্ধতি? এটা একটা প্রশ্ন না যে কি সাজানোর প্রশ্ন পদ্ধতি? একটা বাক্যে আমাদের ওয়ার্ডগুলা, ঠিক আছে, ওয়ার্ড ফর্মসগুলা কিভাবে থাকবে, এইটা সাজানোর পদ্ধতি হচ্ছে তোমার কি সিনট্যাক্স। ধরো আমি বললাম আই ইট রাইস। এখন আইটা কি সাবজেক্ট, ইটটা কি ভার্ব, রাইসটা কি অবজেক্ট। এইটা কি আমাদের ইংরেজি ভাষা না? তাহলে ইংরেজি ভাষার সিনট্যাক্সটা কি? এসভিও। কিন্তু এখন এটা একটু আমরা বাংলায় ট্রান্সলেট করি, বাংলায় আমরা একটু ট্রান্সলেট করি, তাহলে আমাদের এটা কি হবে? আমি ভাত খাই। তাহলে আমি ভাত খাই যদি এটা হয়, তাহলে এইটা কি ভাই আমাদের বলতো? এইটা আমাদের সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা কি ভার্ব। তাহলে কি এস ও ভি স্ট্রাকচার, এস ও ভি স্ট্রাকচার। তাইলে আমাদের এইখানে গঠন পদ্ধতি কি এস ভিও, আর এইটা কি এস ও ভি। তাহলে কি ভাষা বিজ্ঞানে এক এক ভাষায় এক এক রকম ভাবে হয়। এই যে সাবজেক্টটা আগে বসবে না, অবজেক্টটা আগে বসবে না, ভার্বটা আগে বসবে, এই যে সাজানোর পদ্ধতি, এইটাই সিনট্যাক্স। তো অনেক সময় মডার্ন গ্রামারের সিনট্যাক্সকে মডার্ন গ্রামারের বলা হয় আর কি। ঠিক আছে, জাস্ট এতটুকু একটু মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা। অবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে ডিফারেন্স আমি অন্য ক্লাসে বলবো, একটু হালকা ডিফারেন্স আছে, এইটুকু বুঝছো? এইটারে বলা হয় হচ্ছে সিনট্যাক্স। তার মানে মোরলেস সিনট্যাক্স তোমার সেন্টেন্স লেভেলে কাজ করে। সিনট্যাক্স কই কাজ করে? সেন্টেন্স লেভেলে কাজ করে। এখন একদম কোন একটা শব্দ বা আমরা ওয়ার্ড ফর্ম যে বলি,
আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে রূপতত্ত্ব। আচ্ছা, বাংলা ভাষায় যে তোমরা অবিভাজ্য ক্ষুদ্রতম ইউনিট বা শব্দের এটারে কি বলো, রূপ বলো না, ইংলিশে এই রূপটাই হচ্ছে মরফিম। ঠিক আছে, মানে একদম তোমার যেখান থেকে কোন একটা শব্দ মানে গঠিত, একদম রুট ওয়ার্ড, যদিও রুট ওয়ার্ড মরফিমের মধ্যে একটু পার্থক্য আছে, এগুলাতে না যাই। ওপেন মরফিম, ক্লোজ বাউন্ড মরফিম, এরকম অনেক কিছু আছে, ওইদিকে না যাই। বাট একদম অবিভাজ্য ক্ষুদ্রতম অংশটা তোমার কি বলো তো? মরফিম, বা হচ্ছে মর্ফ বলে, বাট মরফিম বললো আর কি। এখন কথা হচ্ছে, ধরো আমি বললাম ক্যাটস যদি বলি, ক্যাটটাকে একদম অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ, এইটাই হচ্ছে তোমার কি মরফিম। ঠিক আছে, আর লজি, কোনো শব্দের শেষে যদি লজি থাকে তাহলে ওই বিষয় সম্পর্কে জ্ঞান, তাহলে মর্ফ সম্পর্কিত জ্ঞানই হচ্ছে মরফোলজি। এখানে সাধারণত শব্দের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, এটমোলজি। এটমোলজি জিনিসটা কি ভাই? কোন একটা শব্দ কিভাবে গঠিত হচ্ছে সেইটার ইতিহাস। ধরো এটার আমরা বলতে পারি শব্দতত্ত্ব। এখন শব্দটা কিভাবে গঠিত হচ্ছে, ধরো আমি একটা শব্দ বললাম কনভেনশনাল। এখন কনভেনশনাল শব্দটা কিভাবে গঠিত হয়েছে? ধরো কনভেনশন, এর সাথে এল যুক্ত হয়েছে, তাহলে এই যে এর সাথে এল যুক্ত হয়ে কনভেনশনাল হইল, এই যে গঠন প্রক্রিয়া, সেটাই হচ্ছে এটমোলজি। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমাদের কি আসতেছে? আরেকটা সেমেন্টিক্সের বাংলা কি ভাই? সেমেন্টিক্সের বাংলা হচ্ছে অর্থতত্ত্ব। আমাদের অর্থতত্ত্ব, অর্থ মানে কি? টাকার অর্থ না, আমাদের একটা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে। ধরো ব্যাংক, এক ব্যাংকের কতগুলো অর্থ হইতে পারে? দুইটা প্রমিনেন্ট অর্থ কি, একটা হচ্ছে নদীর তীর, আরেকটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। আবার ব্যাংক অন দিয়ে কি করা হয়? কোনো কিছুর উপর নির্ভর করে ওইটাও বোঝানো হয়, আর্থিক প্রতিষ্ঠান। এখন কথা হচ্ছে, ধরো আমি যদি বলি যে আমি ব্যাংকে কাজ করি, তার মানে কি আমি নদীর তীরে কাজ করি না, আমি আর্থিক প্রতিষ্ঠানে কাজ করি। তাহলে একটা শব্দ এই যে বিভিন্ন বিভিন্ন অর্থ দিচ্ছে, তাদের ব্যবহার অনুসারে এই জিনিসটাই সেমান্টিক্স। এখন ভাই এত কথা বলার কি দরকার? এই শব্দগুলোর সাথে পরিচিত করা যদি চলে আসে একটু বেসিক থেকে আমরা পড়ি। এখন এই রাইট ফর্মস অফ ভার্বটা হচ্ছে সিনট্যাক্সের অন্তর্গত। মানে কি, একটা সেন্টেন্সে কিভাবে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক হবে বা এগ্রিমেন্টটা হবে, এইটাই হচ্ছে আমাদের সিনট্যাক্সের একটা পার্ট। বোঝা গেছে? এই পর্যন্ত বুঝছি? হ্যাঁ, সাফিক্স ঠিক বলছো সাফায়েত। তাইলে এখন তোমরা আমারে বলো তো ভাইয়া, যে এত পেঁচাল পারি কেন পারি? দেখো ইন ইংলিশ গ্রামার, দেখো বারবার কিন্তু বলে দিচ্ছে ইংলিশ গ্রামার, কারণ অন্য ভাষার গ্রামার অন্যরকম। ড্যাশ ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্সেস, মানে বাক্য গঠন নিয়ে কে কাজ করে? মরফোলজি, এটমোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স। ট্রাস্ট মি, 34তম বিসিএস আসছে, এখনো মানুষটা দিলে এটা পারবে না। এটা লিঙ্গুইস্টিক্সের একদম বেসিক থেকে আসছে। অনেকে লেখা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, বাট লিঙ্গুইস্টিক্সের কিচ্ছু বুঝে না। এটা কি বলো, এটা কি হবে বলো? দেখো মরফোলজি মানে কি? রূপতত্ত্ব, শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম ইউনিট হবে না। এটমোলজি শব্দতত্ত্ব বলছি, সিনট্যাক্স বলছি, সেমেন্টিক্স কি? অর্থতত্ত্ব। তাহলে কি একমাত্র সেন্টেন্স নিয়ে কাজ করে কে? সিনট্যাক্স। তাহলে উত্তরটা কি হবে? সিনট্যাক্স। দেখো এই জিনিস বাংলাদেশে কই পাও? অনলাইন অফলাইন কই পাও? দেখো। তাহলে এই জিনিসটাও বুঝছো না যে সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। তাহলে এখন মোটামুটি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ার জন্য উপযুক্ত হইছি। সাবজেক্ট ভার্ব আমরা এখন পড়ার জন্য উপযুক্ত হইছি। এখন আমরা কিছু রুলস পড়ব। এখন কথা হচ্ছে, আমরা আমাদের টাইটেল দাও। হ্যাঁ, নাসরিন জাহানও ঠিক বলছো। হ্যাঁ সিনট্যাক্স, এই তো ব্রিলিয়ান্ট পোলাপান, সব পারে। দেখো এন্ডের সমাচার বা এন্ডটা কিভাবে আমাদের ব্যবহার করা হয়, অনেকগুলা কেস আছে, একটা কেস দেখাবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা।
আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার হবে, আমাদের সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হবে। এখন কথা হচ্ছে এন্ড দ্বারা যখন দুইটা জিনিস যুক্ত হচ্ছে, কথা বুঝছো, রুলস বাদ দাও, রুলসের দিকে তাকাইই না। ধরো এখানে আমার এন্ড দিয়ে দুইটা এন্টিটি, ব্যক্তি বস্তু যে কোনো কিছু যুক্ত হচ্ছে, তাহলে কি সাবজেক্টে কি সিঙ্গুলার না প্লুরাল? সাবজেক্টটা অবশ্যই প্লুরাল। তাইলে প্লুরাল সাবজেক্টের সাথে আমার কি হবে, রুলস দেখো না, প্লুরাল সাবজেক্টের সাথে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে এ যদি হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে এস বাই এস যুক্ত হবে না, হবে না। তাহলে দেখো এজন্যই বইয়ে বলে এন্ড দ্বারা দুইটি ভিন্নধর্মী নাউন বা প্রোনাউন যুক্ত হলে ভার্ব হবে প্লুরাল। তার মানে কি এই দুইটা ভিন্নধর্মী, তার মানে কি প্লুরাল সাবজেক্ট, আর নিয়ম অনুসারে প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব হবে। ধরো এই জায়গায় বলতেছে যে নাফিস এন্ড সাকিব বি ফ্রেন্ডস, এইটার উত্তর কি হবে বলো তো? এইটার উত্তর কি হবে? এখানে একটা খেলা আছে, এইটার উত্তর কি হবে? ধরো এটা নটর ডেমে বা হলি ক্রসে আসছে, এইটার উত্তর কি হবে? দুইটা ডিফারেন্ট এন্টিটি, এটার উত্তর কি হবে বলো? আর অথবা ওয়ার, আরে সেটা এটা মনে হয় পাইছো তোমরা, এই জন্যই বলতেছো আর অথবা ওয়ার। হ্যাঁ, এটা আর অথবা ওয়ার দুইটা উত্তরই হবে। কেন আর অথবা ওয়ার দুইটা উত্তর হবে? দেখো বি মানে এখানে বি ভার্ব, এখন ভাইয়া যে কথাগুলো বলবো, হ্যাঁ আর ওয়ার দুইটাই হবে। গুড 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 সাফায়েত, গুড। হ্যাঁ, তারপর হচ্ছে সাদিয়াও বলছে কি আর অথবা ওয়ার। হ্যাঁ ঠিক আছে, এখন এখানে বি আছে, বি মানে এখানে বি ভার্ব। এখন আমরা একটু বি ভার্ব সমাচার পড়ব, খুবই ইম্পর্টেন্ট এটা, এইটা নিয়ে অনেক মানে টিচাররাও স্ট্রাগল করে দেখছি। সো এটা একটু আমরা মাথায় রাখবো, বি ভার্ব সমাচার। আমরা কি কনজুগেশন অফ ভার্ব পড়ছি না? ধরো V1 V2 V3 এগুলা পড়ছি না, যে ভার্বের বেস ফর্ম, তারপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ছি না? ইট, এইট, ইটেন, গো, ওয়েন্ট, গন, এগুলো পড়ছি কিনা বলো? হ্যাঁ, নাসরিনও বলছো আর অথবা ওয়ার পড়ছি। এখন বি ভার্বটা যখন প্রেজেন্ট ফর্মে থাকে, বি ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে থাকে, তখন V1টা হচ্ছে এম, ইজ অথবা আর। ঠিক আছে, নোট রাখো। এম কার সাথে বসে? আয়ের সাথে বসে। ইজ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর কি? প্লুরালের ক্ষেত্রে। এখন এইটা যখন V2 হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। সিঙ্গুলার হইলে ওয়াজ, প্লুরাল হইলে ওয়ার। ইন্টারেজে কি কাজে লাগবে? টু জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। V3টা কি? V3টা বিন, V3টা বিন। এই তিনটা জিনিস মাথায় রাখো, এখন কথা হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্ব যখন বসাবো, এখানে টেন্সের একটা ইম্প্যাক্ট আছে। আমাদের আশেপাশের কন্ডিশন দেখে বুঝতে হবে এ কোন টেন্সে আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, নাফিস অ্যান্ড সাকিব ড্যাশ ফ্রেন্ডস, এইটা দেখে যদি আমাদের আগে যদি বলতো এগো বা কিছু একটা বলতো, তাইলে আমরা বুঝতাম এটা পাস্ট, বা কিছু একটা কি আছে যেটা দেখে বোঝা যায় প্রেজেন্ট অথবা পাস্ট। না, বোঝা যায় না। এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট অথবা পাস্ট দুই ক্ষেত্রেই উত্তর হবে। এখন আমরা যদি প্রেজেন্ট টেন্সে উত্তর করতে চাই, তাহলে আর হবে। কেন আর হবে? যেহেতু আমাদের প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে বি ভার্ব একটাই আছে, আর। আর আমরা যদি পাস্ট টেন্সে উত্তর করতে যাই, তাহলে কি হবে? আর যেহেতু আছে পাস্ট টেন্সে কি হবে? অয়ার। বোঝা গেছে? এটা বুঝছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, ইয়েস বুঝছি। ওকে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝে থাকলে আমরা এরপরে এই নিয়মটা সবাই আমরা জাস্ট মুখস্থই করি, বাট এখানে বোঝার একটু বিষয় আছে। ধরো আমি তোমাদেরকে বলতেছি দা, সব জায়গায় যে উদাহরণটা দেখো, হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল। এখন কথা হচ্ছে নিয়ম কিন্তু ভাই একটাই, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল। এখন তুমি আমারে বলো তো, এই জায়গাটায় এই যে অংশটুকু, এই দাটা কাকে বোঝাচ্ছে? দা কিন্তু একটা ডিটারমিনার, দা আর্টিকেল, তো ডিটারমিনারের একটা প্রকার হচ্ছে আর্টিকেল। তো এখন দাটা কিন্তু একটা ডেফিনেট আর্টিকেল, ডেফিনিট ডিটারমিনার, যাই বলো। ধরো বললাম ডেফিনিট ডিটারমিনার কি?
যে ডিটারমিন করে বা কাউকে বোঝাচ্ছে, সহজ অর্থে ধরে নাও। তাহলে এইখানে দাটা আসলে কারই ডিটারমিন করতেছে? হেডমাস্টার এবং প্রিন্সিপাল। এই দাটা কিন্তু হেডমাস্টারেও বোঝাচ্ছে, এই দাটা কিন্তু প্রিন্সিপালরেও বোঝাচ্ছে। যদি এখানে আলাদা একটা দা থাকতো তাইলে একটা দা শুধু হেডমাস্টারকে বোঝাইতো, একটা দা খালি প্রিন্সিপালকে বোঝাইতো। তাহলে এখানে এক দা কিন্তু দুইজনকে ডিটারমিন করতেছে। যেহেতু এক দা দুইজনকে ডিটারমিন করতেছে, সেই তো কি সিঙ্গুলার সাবজেক্ট। অনেকে বলবো না ভাই একটু বাংলা বলেন, একটু বাংলা ফিল চাই। এটার বাংলা ফিল হচ্ছে যে হেডমাস্টার সেই প্রিন্সিপাল। কারণ এক জায়গায় দা আছে, দুই জায়গায় দা থাকলে দুইটা ভিন্ন মানুষকে বোঝাইতো। তাহলে কি সিঙ্গুলার সাবজেক্ট। এখন সিঙ্গুলার সাবজেক্ট হলে কি ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। এখন কথা হচ্ছে ভাই সেম জিনিসটাই এখানে আবার আনেন। দা হেডমাস্টার অ্যান্ড দা প্রিন্সিপাল। এই ক্ষেত্রে আমাদের কি হবে ভাইয়া? দেখো এই দাটা কারে বোঝাইছে? এই দাটা শুধু হেডমাস্টারে বোঝাইছে। এই দাটা কারে বোঝাইছে? প্রিন্সিপালরে বোঝাইছে। তাহলে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট। এখন দুইটা ভিন্ন ধর্মী সাবজেক্ট যদি এন দিয়ে যুক্ত হয় তার মানে কি প্লুরাল সাবজেক্ট। তাহলে প্লুরাল সাবজেক্ট হইলে আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব। বুঝছি আমরা? আমরা কি বুঝছি এই পর্যন্ত? বলো ক্লিয়ার? আমরা বলো এ পর্যন্ত আমরা বুঝছি? এই জিনিসটাই আমাদের লেখা থাকে এন্ড দ্বারা দুইটা নাউনের প্রথমটার পূর্বে দা বসলে ভার্ব হবে সিঙ্গুলার। কেন হবে বুঝতে পারছি, কেন হবে বুঝতে পারছি, এগুলো তো বইয়ে লেখা থাকে। বাট ফিল করতে পারছো? গ্রামারি ভাবে ফিল করে পড়তে হবে। জাস্ট আইসা রিডিং করলাম ওইটা হয় না, ওইটা গ্রামার পড়ানো হয় না। এটার উত্তর বলো কি হয়? দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি মেইনটেইন দ্য স্কুল। এইটার উত্তর বলো। সবচেয়ে মজা হচ্ছে পাস্ট টেন্স বইলা দিলে মেইনটেইন দ্য স্কুল, কোনো প্যারাই নেই। কারণ এখানে তো আসলে টেন্স দেখে বোঝা যাচ্ছে না। বাট প্রেজেন্ট ফর্মে বলো এটা কি হবে? এইটা কি হবে বলো? হ্যাঁ বলছো ক্লিয়ার? হ্যাঁ সাবজেক্ট, হ্যাঁ বলো এইটা বলো তো কি হবে? এই যে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি দুইজনকেই কে মডিফাই করতে, সরি ডিটারমিন করতেছে দা। তার মানে কি সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট হলে কি ভার্বটাও সিঙ্গুলার। তাহলে মেইনটেইনটা কি হয়ে যাবে? মেইনটেইনস। মেইনটেইনটা কি হয়ে যাবে? মেইনটেইনস। ঠিক আছে। আচ্ছা না না নাসরিন, মেইনটেইনস হবে কেন আপু? দেখো দা, এই দাটা হেডমাস্টারেও বোঝাচ্ছে, সেক্রেটারিরেও বোঝাচ্ছে। তাহলে দুইটা মিলে কি একজনকে বোঝাচ্ছে। তাহলে আমাদের সাবজেক্টটা কি? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমাদের যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। আর ভার্ব যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে কি অবশ্যই আমাদের একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে একটা এস বাই এস যুক্ত হবে। এই জন্য মেইনটেনের সাথে এস যুক্ত হয়ে মেইনটেন্স। নাসরিন তুমি কি বুঝতে পারছো বলো তো? তুমি কি বুঝতে পারছো বলো? হ্যাঁ মেনটেন্স, মেনটেন্স। হ্যাঁ এই যে দেখো দ্য ক্যাশিয়ার অ্যান্ড দ্য অ্যাকাউন্টেন্ট, তার মানে কি দুইটা ভিন্ন ব্যক্তি। যেহেতু দুইটা ভিন্ন ব্যক্তি তাহলে কি শেয়ারটা কি হবে? শেয়ারই হবে। কারণ প্লুরাল ফর্মে কি শেয়ার শেয়ারই থাকছে, এস বাই এস যুক্ত হচ্ছে না। তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। ক্লিয়ার? নিয়ম ক্লিয়ার? এটা বলো এতটুকু বোঝা গেছে? বুঝছি আমরা এতটুকু? আচ্ছা হোপফুলি আমরা বুঝতে পারছি। তোমরা একটু কমেন্টে জানাও। তাহলে এইটা দেখো তো আমাদের মেডিকেল আসছে প্রশ্নটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইংস কি ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? শাওন ইজ দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার, শাওন ইজ বোথ দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার, শাওন ইজ বোথ অ্যান অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার, শাওন ইজ এ অ্যাক্ট্রেস অ্যান্ড সিঙ্গার। আমরা এইচএসসি হইলে এটা কি করতাম জানো? তোমরা এটার উত্তর দিতে থাকো। এইচএসসি হইলে আমরা কি করতাম জানো? জাস্ট একটা পিডিএফ দেখাই, তাইলে আমাদের বুঝবা যে আসলে এইচএসসির জন্য আমাদের কিভাবে পড়া উচিত। ধরো এই জিনিসটাই বের করে দেখে, রাইট ফর্মস অফ ভার্ব, এটা মনে হয় 4 নাম্বার ক্লাসে করাইছি। এন্ড এর ব্যবহার যদি ভুল না করি এটাই ঠিক। আচ্ছা ধরো এই যে আমরা একটা নিয়ম পড়লাম, ঠিক আছে? আমরা একটা নিয়ম পড়লাম, এটা হচ্ছে আমাদের গতবারের স্লাইড। ধরো এই যে আমরা একটা নিয়ম পড়লাম, অলরেডি আমাদের এই প্রশ্নগুলো কোনো না কোনো বোর্ডে আসছে, ঠিক আছে? তারপর আমরা বোর্ড কোশ্চেন এখান থেকেই সলভ করব।
দেখো বোর্ড কোশ্চেন তুমি কোন টেস্ট পেপারে এত সুন্দরভাবে গোছানো পাবা? ধরো আমি 5টা সলভ করে দিলাম, বাকি 50টা তোমাদের জন্য থাকবে। তারপর ধরো এগুলা সলভ করতেছি অ্যাডমিশনের কোশ্চেনও সলভ করুন। তাহলে এক ক্লাসে বা এক জায়গায় তোমরা যদি এইচএসসি প্লাস অ্যাডমিশন পড়তে যাও, এই জন্যই বারবার গ্যালাক্টিকোসের কথা বলি, ঠিক আছে? বা তোমরাও এইভাবে পড়তে পারো। হ্যাঁ, এইটা কি হবে? হ্যাঁ, এইটা হবে এ, এটা হবে এ। কেন এ হবে ভাইয়া? দেখো আমরা একটু উল্টা চিন্তা করি। এখানে ইজ আছে না, মানে কি এখানে আমার ভার্বটা কি আছে? ভার্বটা আছে হচ্ছে আমার সিঙ্গুলার। ভার্বটা আমার কি আছে? সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার থাকলে আমাদের সাবজেক্ট কি হবে? সাবজেক্টটা হবে সিঙ্গুলার। তাহলে এই যে এই দাটা এই অ্যাক্ট্রেসরেও বোঝাচ্ছে, এই সিঙ্গারেও বোঝাচ্ছে, তাহলে আমাদের এটা কি হবে? এ হবে উত্তর। ক্লিয়ার? বুঝতে পারছি? বলো তো ক্লিয়ার বুঝতে পারছি কিনা? ক্লিয়ার আমরা এতটুকু বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, নাসরিন বলছো এ নাম্বার। হ্যাঁ ঠিক আছে, এই যে এইটা ধরো আমাদের নটর ডেমে আসছে, এটা বলো তো কি হবে? দ্য প্রিন্সিপাল অ্যান্ড প্রেসিডেন্ট হ্যাজ মুভ কি কাম টু দ্য মিটিং। এখানে দুইটা প্রশ্ন আছে, বলো এটা কি হবে? হ্যাভ না হ্যাজ হবে? বলো। দেখো এইটা কিন্তু আমাদের একটাই ব্যক্তি, তাহলে কি আমাদের অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হবে। তাহলে কি হবে? অবশ্যই হ্যাজ হবে, হ্যাজ কাম। আচ্ছা, এইখানে তোমাদের অনেকের মনে হতে পারে না ভাই এই কামটা কেমনে? এই কামটা কিন্তু ভাই V3, V1 V2 V3। ধরো কাম, কেম, কাম। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো এইটাই আছে দ্য প্রেসিডেন্ট হ্যাজ কাম টু দ্য মিটিং। তোমার বললো এটা কোন টেন্স? বলো তো এটা কোন টেন্স? এইটা কোন টেন্স বলো? এইটা কোন টেন্স বলো? দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য প্রেসিডেন্ট হ্যাজ কাম টু দ্য মিটিং, এটা কোন টেন্সের উদাহরণ বলো? দেখো ধরো এটা মেডিকেলে বা যে কোনো জায়গায় চলে আসবে, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড কি আছে? দ্য প্রেসিডেন্ট, আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রিন্সিপাল হ্যাজ কাম টু দ্য পার্টি, এটা কোন টেন্সের উদাহরণ বলো? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, একজন বলছো পারফেক্ট, বাট কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। কারণ কি ভাই? কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 ইকুয়াল টু আমাদের কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আসো তোমাদেরকে আমি একটা মজা দেখাই। পারফেক্ট হেডলাইন দাও, হ্যাভ ভার্বের কনজুগেশন। conjugation of have অথবা has। V1 V2 V3 যখন আমাদের প্রেজেন্ট ফর্মে হয়, V1টা কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট ফর্মে যখন হ্যাভ, যখন মেইন ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ যখন মেইন ভার্ব, এটাও লিখতে পারো মেইন ভার্ব। এখন এইটার পাস্ট ফর্মটাই কি হয় বলতো? হয়ে যায় হ্যাড। V3টাও কি হয়ে যায়? হ্যাড। কিন্তু V3 ভাই একা একা বুঝতে পারে না, হ্যাড প্লাস V3 বসে। ধরো আমি তোমাকে বলি এই জিনিসটাই সব ঠিক আছে, এই জিনিসটাই সব ঠিক আছে, জাস্ট এখানে হ্যাজ কাম লিখছি না, এইটার আমরা লিখবো হচ্ছে কি কাম বলতো? হ্যাড কাম। হ্যাড কাম। তাইলে তুমি আমারে বলো এইটা কোন টেন্স হবে? এইটা আমার কি আছে বলতো? এইটাও আমার খুব সহজ, হ্যাড প্লাস V3। এইটা আমার কি আছে? হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড প্লাস V3 যদি হয়, হ্যাড কি? অবশ্যই কি? V2। V2 মানে কি? পাস্ট, পাস্টের বৈশিষ্ট্য। তাইলে এইটা কি হবে আমাদের? পাস্ট। আর হ্যাড প্লাস V3 মানে কি? পাস্ট পারফেক্ট। দেখো হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে জাস্ট এটার পাস্ট করতে হলে কি একটা হ্যাড বসাই দিছি, তাইলে কি এটা পাস্ট পারফেক্ট?
বুঝছি, আগে পরে সব সেম আছে, যদিও এখানে স্ট্রাকচারালি পাস্ট পারফেক্ট বসাইতে হলে আরো কিছু ব্যবহার আছে, বাট আমি জাস্ট স্ট্রাকচার দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ, পাস্ট পারফেক্ট। আবার ধরো টেন্স, টেন্স একটু বুঝাচ্ছি, কিচ্ছু নাই এখানে, জাস্ট আছে এখানে ধরো বললাম কেইম, কেইম, তাইলে এটা কোন টেন্স হবে বলো তো? ধরো এখানে জাস্ট আমি একটু চেঞ্জ করে দিয়ে বললাম কেইম, তাইলে এটা কোন টেন্স হবে? V2। মনে রাখবা V2 মানে হচ্ছে সব সময় পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবা। তাহলে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড প্রিন্সিপাল হ্যাজ কাম টু দ্য পার্টি মানে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড কাম টু দ্য পার্টি মানে পাস্ট পারফেক্ট, কেম টু দ্য পার্টি মানে তোমার কি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। এইটুকু বুঝছি আমরা, এইটুকু বুঝতে পারছি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে গুড। এইটুকু বেসিক থাকলে দেখবা অনেক কিছু পারতেছো, টেন্সে অনেক কিছু পারতেছো, নতুন করে চিন্তা করতে পারতেছো। দেখো দ্য প্রেসিডেন্ট অ্যান্ড কি হ্যাজ কাম, বলো এইটা কি হবে? এটার উত্তর কি হবে? দ্য প্রেসিডেন্ট অ্যান্ড ড্যাশ দ্য প্রিন্সিপাল অ্যান্ড ড্যাশ প্রেসিডেন্ট হ্যাজ কাম, এইটা কি হবে বলো? একটু বলো শুনি, শুনতে চাই তোমাদের উত্তর, একটু শুনতে চাই আমি। এটা কি হবে বলো? কি হবে উত্তর? এই বডি নাড়ায় ফেলছি রে। দেখো এটার উত্তর কিন্তু কিচ্ছু হবে না, ডট হবে। কেন ডট হবে? হ্যাজ কামস তার মানে কি? এটা প্রেজেন্ট পারফেক্ট আর সিঙ্গুলার, তার মানে কি একবার তো দা আছে, তাহলে এখানে কি নো আর্টিকেল। দেখছো এই রুলসটা থেকে যে আর্টিকেলের প্রশ্নও আসতে পারে, এই রুলসটা থেকে যে আর্টিকেলের প্রশ্নও আসতে পারে, বুঝছো? সেটা কিন্তু একটা আর্টিকেলের প্রশ্ন, কোনো আর্টিকেল নেই। সো রাইট ফর্মস অফ ভার্ব দিয়েও আর্টিকেল আসতে পারে। সো একটা নিয়ম আমরা এমনভাবেই পড়বো যেন সব কিছু কাভার হয়। ঠিক আছে, এবার মেডিকেলেও একটা প্রশ্ন ছিল যেটা মেইনলি অনেকে আর্টিকেল থেকে ধরে, বাট এটা মানে রাইট ফর্মস অফ ভার্ব থেকেই আসলে উৎপত্তিটা। কেস টু ক্লিয়ার বলো তো? কেস টু ক্লিয়ার। তাহলে চলো আমরা এখন কেস 3-তে প্রসিড করব। তাহলে আমরা কি কেস 3-তে চলে যাব? আচ্ছা, কেস 3-র ক্ষেত্রে আমাদের কি হবে বলো তো? কেস 3-র ক্ষেত্রে অ্যান্ড এর পরে যদি নো অথবা নট থাকে তাহলে সাবজেক্ট অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। ভাইয়া ভাইয়া যাব, অ্যান্ড এর পরে যদি নো অথবা নট থাকে তাহলে কি হবে? প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। বুঝলা যাও, বাদ দাও। আই অ্যান্ড নট মাই ফ্রেন্ডস, আরে এখানে নিয়ার সাবজেক্ট ডিয়ার সাবজেক্ট এত কিছুর দরকার নেই, বলছে আমি এবং আমার বন্ধুরা না। আরে ভাই এটা তো নাই করে দিছে, তা তো এ তো আমার সাবজেক্টের মধ্যেই নেই, এটা আগেই বাদ। তাহলে আমার বাক্যের ওয়ার্কিং সাবজেক্ট বা মেইন সাবজেক্ট কি? আই, তাহলে কি আয়ের সাথে এম হয় না আর হয়? এম হয়, তাহলে কি আই এম রেসপন্সিবল ফর দ্য বা ফর দিস প্রবলেম। ভাই এন্ড নট দিয়ে তো পরের সাবজেক্ট বাদ, এইটুকু সাবজেক্ট ভার্ব বাদ, তাহলে এইটুকু সাবজেক্ট যদি তুমি আগেই বাদ দিয়ে দাও এর তো ভার্বে কোনো ভূমিকাই নেই। এইভাবে মনে রাখবা। তাহলে এটা বলো, টিচার অ্যান্ড নট হিজ স্টুডেন্টস ইজ অথবা আর টু টেক ক্লাস। তার মানে এখানে কি হবে? দেখে মনে হয় না ইস ভাই আগেরটা হইলে কত ভালো হইতো, কেমন প্লুরাল প্লুরাল লাগে, তো আগেই বাদ দিয়ে দিছে। তাহলে টিচারের সাথে কি হবে? ইজ হবে। ঠিক আছে, বুঝছি, বুঝতে পারছি। হ্যাঁ এম, দেখ এম এম, হ্যাঁ বুঝছো তোমরা? ঠিক আছে, আমি তোমাদের কমেন্টে বুঝছি। দেখো এনডিসিতে এটা আসছে, রোমান থট দ্যাট হি নট হিজ ফ্রেন্ডস ড্যাশ গো টু কলেজ দ্য নেক্সট ডে। দেখো এখানে বইলা দিছে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে বলা মানে কি? এটা ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্স বা ফিউচার মানে ইনডিফিনিট টেন্স। তাইলে এইটা কি হবে? নট হিজ ফ্রেন্ড, তাহলে কি উইল গো, উইল গো দিতে পারো যেহেতু ফিউচার টেন্স, এটা বাদ। এখন যেহেতু ধরো আজকে দাঁড়াইয়া আগামীকালকের কথা বোঝাচ্ছি, আমাদের নিয়ার ফিউচার বোঝাইতে, খুবই নিয়ার ফিউচার বোঝাইতে অনেক সময় আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করি, খুবই নিয়ার ফিউচার।
তাহলে এইখানে যদি আমাদের ডাবল অ্যান্সার হয়, দেখবা নটরডেমের প্রশ্নগুলোতে ডাবল অ্যান্সার দিয়ে দিচ্ছে, তাহলে কেউ একজন চিন্তা করলো যে ভাই আমাদের নিয়ার ফিউচার বসাতে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, তাইলে এখানে যদি আমরা দেই গোজ দেই, হবে না? হবে, উইল গো অথবা গোজ হবে। ভাই উইল দ্য নেক্সট ডে থাকা মানেই ফিউচার টেন্স, সবাই এটা এমনি বুঝছে উইল গো হবে, তাইলে গোজটা কখন হবে? এই যে একটা স্পেশাল নিয়ম আছে যে নিয়ার ফিউচার মানে বুঝাইতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স ব্যবহার করি। তাহলে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স হয়, তাহলে কি এস বাই এস যুক্ত হচ্ছে, তাহলে কি হচ্ছে? গোজ হচ্ছে। বুঝতে পারছো? বুঝছি আমরা? বলো তো, এই পর্যন্ত বুঝছি? তাহলে আসো আমরা টাইপ 2-তে চলে যাই। এখন এটা অনেকে অনেক ছন্দ দিয়ে মনে রাখতে বলবে, হ্যান বলবে, ত্যান বলবে। আমি ভাই ছন্দ পড়াইতে আসি না, একটু দু একবার পইরো, এমনি মনে থাকবে। ধরো অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, তারপর অ্যান্ড নট, নট অনলি বাট অলসো, টুগেদার উইথ। ধরো যেগুলা দিয়ে দুইটা সাবজেক্টে জোড়া লাগানো হচ্ছে, অ্যামং উইথ, অ্যালং উইথ, ইন কোলাবোরেশন উইথ, ধরো এগুলা দিয়ে জোড়া লাগানো হচ্ছে। তাইলে যেহেতু জোড়া লাগানো হচ্ছে, সেহেতু কি প্রথম সাবজেক্ট অনুসারেই হবে। কেন বলো? ধরো বললাম আমি এবং আমার পরিবার, আমি এবং আমার পরিবার দাওয়াতে অংশগ্রহণ করলাম, তার মানে কি গুরুত্বটা কারে দেওয়া হচ্ছে? আমারে। আমি এখানে মেইন সাবজেক্ট, আমার পরিবার এর পরে আসতেছে, মেইন সাবজেক্ট কে? আমি। সবসময় মনে রাখবা মেইন সাবজেক্ট বা রিয়েল সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব হবে। তাহলে মেইন সাবজেক্ট কে? আর সরি, মেইন সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে যেহেতু মেইন সাবজেক্টটা আমি, তাহলে ফার্স্ট সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ ভার্ব হবে। তাহলে অ্যাজ ওয়েল এসটা কেন দিচ্ছে? যেহেতু আমার ফার্স্ট সাবজেক্টেই গুরুত্ব দিতে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস ওয়াচিং দ্য মুভি, তাহলে কি এখানে হার প্যারেন্টস আছে, তাহলে এইটা কি হবে বলো তো? অবশ্যই আমাদের প্রথম সাবজেক্ট অনুসারে হবে। তাহলে প্রথম সাবজেক্টটা কি আমাদের? দ্য গার্ল। এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এর আগে কি একটা বিভার্ব বসবে? এটা তো আর হবে না, আইএনজি তো হবেই না। এখন হ্যাভ বিন ইজ দুইটাই হইতে পারে, তাই না? দুইটা হবে? হবে না। কেন হবে না? দেখো, ইজ বোঝা যাচ্ছে হবে কারণ সিঙ্গুলার, তাই ইজ হবে। এখন এখানে যদি হ্যাজ বিন থাকতো, হ্যাজ বিন কিন্তু ইচ্ছা করেই দেয় না, হ্যাজ বিন দিলে কিন্তু হ্যাজ বিন উত্তর হইতো। যদিও হ্যাজ বিন দিতে আমি না করতাম, কারণ একটা টাইম লাইন দেওয়া থাকতে হইতো। যদি আমরা যখন আরো টেন্স পড়বো, যখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, একটা টাইম লাইন দেওয়া থাকবে বা টাইম সম্পর্কিত কিছু থাকবে, তো এটা নাই। সো আমাদের ইজটাই এখানে সবচেয়ে রাইট অ্যান্সার হবে। হ্যাজ বিন থাকলেও এখানে ইজটাই দিতে হইতো। ঠিক আছে? যেহেতু টাইম লাইন নাই। হ্যাঁ, ইজ ইজ ইজ, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো এটা কি হবে? হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ গিল্টি, তাহলে কি হবে? এই হাতটা চুলকাইতেছে না আর দিতে না, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি প্রথম সাবজেক্ট অনুসারে, তাহলে কি ইজ অথবা ওয়াজ। জোসেফে 20 সালে আসছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? এলা নিজেরা একটু সলভ করলেই পারবা। দেখো হলিক্রসেও আসছে, কিন্তু এটা হলিক্রসেও আসছে, এনডিসিতেও আসছে, এগুলো একটু প্র্যাকটিস করবা। এইটাই আমাদের হচ্ছে স্লাইডের বৈশিষ্ট্য, যে আমরা 3-4টা প্র্যাকটিস করবো, বাকিগুলো তোমার নিজের প্র্যাকটিস করতে হবে। কোনোদিন মানুষের প্র্যাকটিস করলে আমার প্র্যাকটিস হচ্ছে, তোমার হচ্ছে না। যতই তুমি ক্রিকেট খেলা দেখো, মাঠে না নামলে কিন্তু কোনোদিন ক্রিকেট খেলতে পারবে না, ব্যাপারটা এরকম। এখন আসো আমাদের টাইপ 3-তে চলে যাই। টাইপ 3-তে আমাদের কি আছে? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। এখন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো মানে কি? শুধু এই না ও, ঠিক আছে? মানে দুইজনের মধ্যে যে কোনো একজন, নেইদার দ্য টিচার্স অথবা দুইজনের মধ্যে কেউই না। নাইদার নট দিয়ে যেটা বোঝায়, নেইদার দ্য টিচার্স নর স্টুডেন্টস ওয়্যার ইন দ্য ক্লাসরুম। এখন কথা হচ্ছে এও না এও না। এখন আমার কথা হচ্ছে ভাই, এইটা যখন থাকে এর তো প্রয়োজন নাই, এর প্রয়োজন নাই দেখেই তো এর আনতেছি, তাই না? যে টিচারও না, তার স্টুডেন্টরাও না, শুধু টিচার না দিলেও তো হইতো। আবার জোর করে এটাকে ভ্যালিডেট করার জন্য, জোরারোপ করার জন্য আমার পরের সাবজেক্টটা আনতেছে। তাহলে এখানে কি পরের সাবজেক্টটারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে পরের সাবজেক্ট অনুসারে আমাদের কি হবে? যেহেতু এটা প্লুরাল, তাই কি অয়ার হচ্ছে। তাহলে কি শি হার সিস্টার, শি অর হার সিস্টার হ্যাজ গন দেয়ার, তার মানে কি আমার পরের সাবজেক্ট অনুসারে হচ্ছে। এই জন্য বলে আমাদের আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে যদি দুইটা সেন্টেন্স যুক্ত থাকে, তাহলে পরের সেন্টেন্স অনুসারে আমাদের ভার্ব হবে, পরের সেন্টেন্স অনুসারে আমাদের ভার্ব হবে। বুঝছি? কারণটা বুঝছি? কারণ বুঝতে হবে, গ্রামারের কারণ না বুঝলে হবে না। নেইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এটা কি হবে বলো তো? এটা কি হবে বলো?
অবশ্যই সেকেন্ড সাবজেক্ট অনুসারে হবে, দুইটাই সিঙ্গুলার, তাহলে কি হবে ইজ হবে। ওয়াজ থাকলে হয়তো হইতো, বাট এই দুইটাই প্লুরাল, তো এই দুইটা আগেই বাদ, হ্যাড তো হবেই না, বুঝছো? দেখো এনডিসিতে আসছে 18তে, নেইদার জন নর আব্রাহাম ড্যাশ টু দ্য বিচ। এইখানে ধরো সামনে যাবে, এইটা বোঝাইতে ইজ গোয়িং টু দ্য বিচ। কারণ তোমরা যদি মনে করো ভাই গোজ টু দ্য বিচ দিবে, হবে, এটা জাস্ট অপশন হিসাবে রাখা, ঠিক আছে? আচ্ছা, এইটুকু বুঝছো? টাইপ 3 ক্লিয়ার? বলো তো টাইপ 3 ক্লিয়ার কিনা, বলো যে ভাইয়া টাইপ 3 ক্লিয়ার। তাইলে চলো আমরা এখন টাইপ 4-এ চলে যাই। টাইপ 4-এ আমাদের কি আছে? নো এভরি সাম এনি। ধরো নোর সাথে, এটা অনেক জায়গায় লাগে, এটা রাইটিংয়েও লাগে। নোর সাথে যখন বডি যুক্ত হয় তখন এটা আমাদের কি হবে বলো তো? নো বডি। নোর সাথে যখন আমাদের ওয়ান যুক্ত হয় তখন কি নো ওয়ান, অথবা আমরা বলবো নান। নোর সাথে যখন আমাদের থিং যুক্ত হয় তখন আমাদের কি বলবো? নাথিং, ঠিক আছে? এভরির সাথে বডি যুক্ত হলে এভরিবডি, এভরিথিং, এভরি ওয়ান, ঠিক আছে? তারপর সামবডি, সামথিং, সামওয়ান, এনিবডি, এনিথিং, এনিওয়ান, এগুলা যদি থাকে তাহলে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। অনেকে ভাবে এভরিওয়ান, এভরিবডি এগুলা থাকলে প্লুরাল হবে, নো নো নো, এটা রাইটিং আমরা অনেক ভুল করি। এটা থাকলে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, কারণ এখানে প্রতিজনকে আলাদা আলাদা ভাবে বোঝাচ্ছে, এই জন্য আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। ধরো এভরিওয়ান হ্যাজ ডান হিজ অথবা হার হোমওয়ার্ক, তাহলে কি সিঙ্গুলার ভার্ব হচ্ছে। সামওয়ান হ্যাজ লেফট হার পার্টস, তাহলে কি সিঙ্গুলার ভার্ব হচ্ছে। এনিবডির পরে কি ওয়াজ আছে, তাহলে কি হচ্ছে? সিঙ্গুলার ভার্ব হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, কোয়ালিফাইড ছিল তো, খুব সুন্দর একটা প্রশ্ন করছো, আমি এটার ব্যাখ্যা দিতাম অ্যাডমিশনের ক্লাস হইলে, মানে মেইন অ্যাডমিশনে। যাক, তোমরা পড়াশোনা করো, ব্যাখ্যা দিচ্ছি, আগে এটা বলো। হ্যাড ছিল, কেন হ্যাড হলো না? খুবই সুন্দর প্রশ্ন। যাক, 28 বছর ব্রিলিয়ান্ট পোলাপানা আছে, তার মানে সবাই রিশাদ ভাইয়ের ভক্ত না। যাই হোক, এভরিবডি ড্যাশ ফ্লাওয়ার, কি হবে বলো? লাভস ফ্লাওয়ার, লাভস ফ্লাওয়ার। লাভ তো দিতে পারো, বাট লাভস দেওয়াটা সেফ, কারণ এখানে জানতে চাচ্ছে টিচার তোমার কাছে কি ডিমান্ড করতেছে। আচ্ছা, নটর ড্যামে কিন্তু এরকম, নটর ড্যাম হলি ক্রসে 2 রকমের আসতে পারে, এমসিকিউ আসতে পারে, এরকম ধরো অপশন ছাড়াও আসতে পারে, তখন উত্তরটা লিখতে হবে। আমাদের সময় এরকমই বেশি আসতো, এখনো এরকমই আসে। তো এখন লাস্ট দিলে বুঝবে যে তুমি একটু বাটপারি করার চেষ্টা করতেছো, তুমি হয়তো নিয়মটা মনে নেই, এইটাও এক ধরনের ব্রিলিয়েন্সি। লাস্ট উত্তর এখানে দিবে টিচার, আমি জানি, বাট এখানে জানতেই যাচ্ছে সিঙ্গুলার হলে এস বাই এস যুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোয়ালিফাইড থাকলে তো হ্যাড হওয়ার কথা ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, কোয়ালিফাই কি একা একা করে? এইটা আমারে বলো। ধরো এইটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, এইটা তোমার বুঝতে হবে। এইটা অ্যাক্টিভ না প্যাসিভ বলো তো? ধরো আমাদের যে বিদেশের বিসিএস পরীক্ষাগুলো হয়, এটার কিন্তু একটা নিয়ন্ত্রক কমিটি আছে, তারা পরীক্ষা দেওয়ার পর তাদেরকে কিন্তু কোয়ালিফাই করানো হয়। তারা পরীক্ষা দেয়, বাট রেজাল্টটা যে দেয় তাদেরকে কোয়ালিফাই করানো হয়। তার মানে কি? তার মানে কি প্যাসিভ। তাইলে এইটার সেন্টেন্সটা আসলেও ছিল, তোমাদের ভয়েসের কনসেপ্ট অনেকের ক্লিয়ার না, এই জন্য এটা বলতেছো, নেদার রিনি অর সিমি কোয়ালিফাইজ ফর দ্য জব, কোয়ালিফাইজ ফর দ্য জব। এখন কথা হচ্ছে ভাই, এই জিনিস যে আছে এটা তো অ্যাক্টিভ ফর্মে আছে। পায়ে টান দিল রে। এইটা কি ফর্মে আছে? এইটা প্যাসিভ ফর্মে। এখন বলবা ভাই এটা প্যাসিভ ফর্মে আমি বুঝবো কেমনে? এই যে প্র্যাকটিসের মাধ্যমে বুঝবা, ভাইয়ার ভয়েসের ক্লাস যখন করবা বুঝবা। তাহলে এটা কোয়ালিফাইজটা কি হয়ে যাবে? এইটারে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? ইজ কোয়ালিফাইড হয়ে যাবে। কারণ আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করব, আমাদের তো অবশ্যই একটা V3 আনতে হবে, আর এখানে আমাদের একটা ভয়েসের নিয়ম অনুসারে একটা বি ভার্ব আনতে হবে। তাইলে কি বি ভার্ব কি হবে? ইজ হবে, যেটা এখানে আমাদের কি দ্বিতীয় সাবজেক্ট অনুসারে বি ভার্ব। দ্বিতীয় সাবজেক্টটা কি? আমাদের সিঙ্গুলার, তাহলে বি ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার বি ভার্ব কি আছে? ইজ। বুঝতে পারছো এখন সাদিয়া? বুঝতে পারছো? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করছো। ক্লিয়ার? বলো তো। আচ্ছা দেখো এইটা কি হবে বলো তো।
দেখো ওই কনসেপ্টটা এখন কাজে লাগবে এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। প্রথম কথা হচ্ছে হ্যাজ ওয়েন্ট হয় না, কারণ কি ওয়েন্ট আমাদের V2, এর আগে পরে কিছু যুক্ত হবে না। হ্যাজ গন হইলে হইতো, আর গন তো হয়ই না। হ্যাভ গন হবে না, কারণ কি হ্যাভ প্লুরাল, আমাদের হ্যাজ গন হবে। তাহলে হ্যাজ প্লাস V3, তাহলে এভরিবডি হ্যাজ গন দেয়ার। এখন তোমার যদি প্রশ্ন সেটা কোন টেন্স, তাহলে এটা তোমরা কি দিবা বলো তো? এটা দিবা কি হ্যাভ হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, বুঝতে পারছো? বলো তো, বুঝছি আমরা? বলো তো, ক্লিয়ার? এই যে এখন একটা নিয়ম পড়াবো, বিভিন্ন প্রতারণা গ্রুপ সহ সব জায়গায় লেখো অমুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন বাংলাদেশ। কথা হয়েছে ভাই, যার মুরিদি হও গ্রামার আগে শিখতে হবে। কোনো পীরের রাজায় পরীক্ষা দিয়ে আসবে না, ঠিক আছে? আমার মুরিদ আমি কাউরে হইতে বলি না। অনলাইনে মনে হয় 25, 26, 27-এ সবচেয়ে বেশি ইংলিশে ছাত্র আমি পড়াইছি, তো বড় ভাই আপুদের কাছে শুইনো, ঠিক আছে? তো আমি কোনোদিন কাউরে বলি নাই যে একটা কমেন্ট করে আসো, আমার স্টুডেন্টরা করেও না। 27-এর সাইকেলেও আমার ছাত্র সবচেয়ে বেশি, 28-এ নইলে আমি এখনো শুরু করতে পারি নাই, বা কাউন্টের অন্য ব্যাপার স্যাপার, ঠিক আছে? সো আমি কোনোদিন বলি না যে কমেন্ট করে এসো, বাট যারা কমেন্ট করো ড্যাশ ওয়ান অফ দ্য বেস্ট টিচার, বাই টিচার না, ওটা টিচার্স হবে। কেন হবে এটা আগে শিখো, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা দিয়েই লিখি আমরা। ধরো কোনো ভাইয়ের নাম নিব না, নাম নিলেই ঝামেলা। অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই অথবা অমুক স্যার, অমুক ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার। এখানে ভুলটা কই বলো তো? এখানে ভুলটা কই? এখানে ভুলটা কই বলো? ওয়ান অফ দ্য বেস্ট টিচার, টিচার হবে না ভাই, এখানে টিচার হবে না, এখানে হবে হচ্ছে টিচার্স। এখন বলবো ভাই টিচার্সটা কেন হবে? ওয়ান অফ দ্যার মানে কি? ওয়ান অফ দ্যার মানে হচ্ছে অনেকের মধ্যে একজন বা অন্যতম। আচ্ছা ধরো এটাই লিখি, অনেকের মধ্যে একজন। এখন কথা হচ্ছে অমুক ভাই বা ধরো সম্পদ ভাই, অনেক বেস্ট টিচার্স আছে, তার মধ্যে একজন। যেহেতু তার মধ্যে একজন, এজন্য কি ইজ বসছে, কারণ কি সিঙ্গুলার। আর অনেকের মধ্যে, এই অনেকের মধ্যেটা কই? ওই তোমার মানে পরের নাউন অংশে চলে যাচ্ছে, তাহলে কি টিচার্স হবে। তাহলে বোঝা গেছে যে ওয়ান অফ দ্যার পরে কি আমাদের দেখবা নিয়ম আছে, এটা ফার্স্ট পেপারে অনেক লাগে। ওয়ান অফ দ্যার পরে কি আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সরি সিঙ্গুলার ভার্ব, কারণ কি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার। অমুক ভাই তমুক ভাই তো একজন, তাহলে কি সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমাদের পরে যদি কোনো নাউন বসে অবজেক্টের দিকে, তাহলে কি আমাদের প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওয়ান অফ এর পরে আমাদের কি প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? বা এটা পরে নেওয়া যায়। আইদার অফ এর পরেও সেম, নাইদার অফ এর পরেও সেম, ইচ অফ, এনি অফ, নান অফ। তাহলে কি ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এনি অফ, নান অফ। এদের পরে আমাদের কি নাউন বা প্রোনাউন প্লুরাল হইতে পারে, বাট ভার্বটা, মেইন ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে দেখো ওয়ান অফ মাই ইনস্ট্রাক্টরস, তার মানে কি আমাদের অনেকগুলো ইনস্ট্রাক্টরের মধ্যে একজন। তাহলে কি এখানে আমাদের কি প্লুরাল নাউন আছে, আমাদের ভার্বটা কি হবে ওয়ান এর সাথে যেহেতু রিলেটেড, তাহলে কি হবে হ্যাভ হবে না হ্যাজ হবে। তাহলে কি হবে আমাদের হ্যাজ হবে। আইদার অফ দ্য গার্লস ইজ হবে অবশ্যই, অনেকের মধ্যে একজন, তাহলে কি ইজ টু ব্লেম ফর দ্য প্রবলেম। বুঝতে পারছি? এখান থেকে নটরডেমে বা হলিক্রসে প্রশ্ন আইসা যাবে, আমার মন বলতেছে চলে আসবে। তাহলে এটা বলো, ঢাবিতে একদম লেটেস্ট এবছর প্রশ্ন আসছে, দেখো কলেজে ওঠার আগেই ঢাবির প্রশ্ন সলভ করো। এটা কই পাবা? আমাদের এই জায়গা ছাড়া কোথাও পাবো না, পাইলে পরে কপি জিনিস পাবা। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক। এখানে ভুল কই আছে বলো? এখানে ভুল কই আছে? দেখো ঢাবির প্রশ্ন তোমরা সলভ করতে পারো কিনা বলো, এখানে কি হবে? এখানে ভুলটা কই আছে বলো, ভুলটা কই? ভুলটা কোথায়?
আচ্ছা, এখানে অবশ্যই ইচ অফ দার পরে কি আছে, আমরা কি পড়ছি? ইচ অফ দার পরে কি আমাদের প্লুরাল নাউন আছে, প্লুরাল নাউন, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে কি এখানে কি আছে? আর আছে। তাহলে তো এখানে আর হবে না, এটা কি হবে? ইজ হবে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক, ফর দেয়ার হোমওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ, ইজ হবে। সুন্দর, দেখছো তোমরা গর্বিত ঢাবিয়ান হয়ে গেছে, এখনই ঢাবির প্রশ্ন পার। ইচ অফ দেম ইজ, সরি, ইচ অফ দেম ড্যাশ কম্পিটেন্ট, কি হবে বলো? অথবা ইচ অফ দ্য ক্যান্ডিডেটস দ্যাট কম্পিটেন্ট, একদম লেটেস্ট গরম গরম প্রশ্ন। এটা আসলেও অ্যাজামশনের উপর, অনেক জায়গায় দেম আসছে, ক্যান্ডিডেট আসছে, বাট প্রশ্নটা তো এই নিয়ম থেকে ছিল। তাহলে এটা কি হবে? একদম লেটেস্ট প্রশ্ন, বলো। অবশ্যই কি সিঙ্গুলারে হবে, তাহলে কি ইজ অথবা ওয়াজ হবে। এখানে ক্যান্ডিডেটস থাকলেও লাভ নেই, কারণ ইজ অফ দা থাকলে কি আমাদের সিঙ্গুলার ভার্ব হয়। এনডিসিতে আসছে, দেখছো? আমি এই জন্যই বলছি যে লাস্ট 5 বছরের ঢাবি মেডিকেলের প্রশ্ন অবশ্যই দেখা যায়, এগুলার থেকে আসবেই। হ্যাঁ, ইজ হবে। হ্যাঁ, বললাম তো ইজ হবে। হ্যাঁ, এখানে তো ইরোরই খুঁজে বের করতে বলছে সাদিয়া। প্রশ্নটা দেখো, আইডেন্টিফাই দ্য ইরোর ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে কি এখানে ভুলটা কই সেটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই হলি ক্রস আসছে 16 সালে। নান অফ দ্য টিচার্স ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট, কি হবে? বোঝাই যায় নান অফ দ্য থাকলে কি ওয়াজ হবে। বুঝছি? বলো তো বুঝছি কিনা, ক্লিয়ার? কিন্তু ভাই আমাদের এগুলা ছাড়া আরো কিছু এক্সপ্রেশন আছে, এগুলা ছাড়া সাম অফ, মোস্ট অফ, এনি অফ, রেস্ট অফ। সাম অফ, মোস্ট অফ, রেস্ট অফ, অল অফ, রেস্ট অফ, অল অফ। এদের পরে ধরো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব, সিং ভার্ব। আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে বা কাউন্টেবল থাকে, প্লুরাল, মানে পরে যা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আর হবে না, পরে যা থাকবে। তাহলে দেখো এখানে আমাদের কি আছে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এটা কি হবে? মোস্ট অফ দ্য স্টুডেন্টস, তাহলে কি প্লুরাল আছে, তাহলে প্লুরাল যদি থাকে তাহলে এটা কি হবে? অবশ্যই আর হবে। সাম অফ দ্য ওয়াটার, এটা কি আনকাউন্টেবল নাউন? ওয়াটার কি একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? কেন আনকাউন্টেবল নাউন? ধরো আমরা পরিমাপ করতে পারি এটা, কিন্তু কয়টা পার্টিকেল আছে কি আছে এটা গুনতে পারি না। যে সমস্ত নাউন আমরা কয়টা পার্টিকেল আছে বা কি এভাবে গুনতে পারি না, কিন্তু পরিমাপ করতে পারি কোনো মানে একক দিয়ে, এককভাবে কি কি আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন বল। তাহলে কি এখানে ইজ হবে, তাহলে সাম অফ দ্য ওয়াটার্স ইজ গন, ঠিক আছে? বুঝছো? বুঝছি আমরা, বলো তো এইটুকু বুঝছি? এইটুকু বুঝছি, বলো যে ভাই এইটুকু বুঝছি। বুঝছো? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো এইটা কি হবে? অল অফ ইট ডিপেন্ড অন ইউ, আর ডিপেন্ডিং অন ইউ, ডিপেন্ডস অন ইউ, আর ডিপেন্ডেন্ট অন ইউ, এটা কি হবে বলো? এটা কি হবে বলো? দেখো অল আস, অল অফ আস, তারপরে আমাদের ওয়ার্কিং সাবজেক্টটা কি? ইট, কারণ এর পরে আসছে। তাহলে অল অফ এর পর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্কিং সাবজেক্ট বা মেইন সাবজেক্ট। তাহলে কি ইটের সাথে আর বসবে না, ইটের সাথে কি বসবে? অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। খোঁজো, ডিপেন্ড অন ইউ হবে না, এস বাই এস নাই, আর আছে হবে না, তাহলে কি এস বাই এস আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ডিপেন্ডস অন ইউ। এটা কই আসছে? 37তম বিসিএস। দেখছো এখন থেকেই তোমাদের বিসিএস এর প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো এটা এটা তোমরা নিজেরা সলভ করবে, এটা আমি বলবো না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? না এটাই করাই দিই, এটাই করাই দিই। দেখো, দ্য হাইপোথিসিস অফ দ্য কেস স্টাডি ড্যাশ সেফ। হাইপোথিসিস ধরো
ভালো বাংলাটা মনে নেই, হয়তো খুব সম্ভবত অনুকল্প বা এটা তোমরা ফিজিক্সে পড়ে আসার কথা। ধরো কোনো একটা কিছু প্রস্তাব করা হয়েছে, কোনো একটা বিজ্ঞানী প্রস্তাব করছে, এই জিনিসটা হচ্ছে হাইপোথিসিস। জি স্যার, বুঝতে পারছি, ওকে। এখন কথা হচ্ছে এখানে মেইন সাবজেক্টটা কি? দ্য হাইপোথিসিস অফ দ্য কেস স্টাডি। এখানে মেইন সাবজেক্টটা হচ্ছে যে এইটা। যখন আমাদের অনেক বড় সাবজেক্ট থাকে বা কম্পাউন্ড সাবজেক্ট থাকে, এটার কম্পাউন্ড সাবজেক্ট বলে, প্রথম প্রিপোজিশনের আগে যে থাকে সেই সাবজেক্ট, তাহলে এইটার সাবজেক্টটা কি? হাইপোথিসিস। এখন কথা হচ্ছে এখানে কিছু কাহিনী আছে। এখানে কি আছে বলতো? আইএস আছে না? প্লুরালটা কি হবে এদের? ইএস হবে। ইএস হবে কিরকম দেখো, হাইপোথিসিস, হাইপোথিসিস আইএস আছে, এটা সিঙ্গুলার, প্লুরালটা কি হবে? হাইপোথেসিস, ইএস। ঠিক আছে, তারপর ধরো শুধু আছে থিসিস, তাহলে এটা কি হবে? থেসিস। তারপর ধরো আমাদের আছে ওয়েসিস, ওয়েসিস, তাহলে এটা কি হবে? ওএসএস, ইএস হবে এস। তাহলে দ্য হাইপোথিসিস অফ দ্য কেস স্টাডিজ ইজ সেফ হবে অথবা ওয়াজ সেফ হবে। বাট এইখানে যদি আমাদের থাকতো হাইপোথেসিস, তাহলে অবশ্যই কি হইতো? আর অথবা ওয়ার। নাম্বারটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নাম্বার আমি আমার বইটা থেকে একটু দেখায় দিই। আমার যে অ্যাডমিশন ক্রাউনিং টাচ বই, মেইনলি অ্যাডমিশনের জন্য, তোমাদের বড় ভাই আপু যারা হচ্ছে মানে আছে তাদের জন্য, তোমরাও শুরু থেকে নিতে পারো। ঠিক আছে, সো আমি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে নাম্বার। এই যে দেখো, ধরো নাম্বার থেকে প্রথমে থাকে কাদের হচ্ছে ধরো সেম, ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, এগুলা আসে পরীক্ষায় আসে। কিছু স্পেসিফিক নাম্বার থেকে আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, এগুলো আমি দেখাবো নি পরবর্তীতে কোনো এক সময়। কি রে, হ্যাঁ ওইটা কই, ওয়েট, এটাও না। কত নাম্বার কেস জানি, একটা নিয়ম আছে যেটা দেখানোর জন্য। এই যে দেখো, অ্যানালিসিস কি আছে বলতো? লাস্টে আইএস থাকলে ইএস হয় প্লুরাল করতে। অ্যানালিসিস, অ্যানালিসিস, অ্যাক্সিস, অ্যাক্সেস, বেসিস, বেসিস, ক্রাইসিস, ক্রাইসিসেস, ডায়াগনিস, ডায়াগনোসিস। ঠিক আছে, হাইপোথিসিস, হাইপোথেসিস। ঠিক আছে, বই কিন্তু আছে। ওয়েসিস, ওয়েসিস, প্যারেন্থিসিস মানে ব্র্যাকেট, প্যারেন্থিসিস, সিনোপসিস, সিনোপসেস, থিসিস, থেসেস। দেখছো এখান থেকে কিন্তু সিকের রুয়েটে বলো, সিকের রুয়েটে কিন্তু ইংলিশ আসে, মানে রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাবি বা আর ইউতে প্রশ্ন আসছে। তাহলে তোমরা আমরা এইটা বলো তো কি হবে? দ্য প্লুরাল ফর্ম অফ বেসিস। এটা কি হবে? বেসিসের প্লুরাল ফর্ম কি হবে? ধরো তোমার অপশন ছাড়াই চলে আসলো, তাহলে কি দিবা বলো তো? বেসিসের প্লুরাল ফর্ম কি হবে? বেসেস, বেসেস হবে। এইটা কোথা থেকে সংগ্রহ করবে? এটা রম্বস পাবলিকেশনে পাবা আমার বইগুলা, মানে হার্ড কপি যে বইগুলা। এইটা যাবা হচ্ছে এখন নতুন এডিশন সম্ভবত সামনে আবার বের করবো, ওনাদের সাথেই বের করব। তো ওই রম্বস পাবলিকেশনে যাবা, rambospublication.com লিখলে, অথবা ক্রাউনিং ইংলিশের ওয়েবসাইটে গেলেও নিচে হাইপার লিঙ্ক করা আছে। কিনতে হয় হচ্ছে রম্বস পাবলিকেশনের ওয়েবসাইটের থেকে অ্যাডমিশন 25 মেডিকেল, ওখানে এটা আছে। ঠিক আছে, 26-এর জন্য যখন বেরোবে তখন তোমরা নিতে পারো। আর যদি 26-এর জন্য বের না করি তাহলে 25-এরটাই নিও আর কি, যাদের ইচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, ব্যাসেস, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, একটু মনোযোগ দাও। এটা আমাদের কয় নাম্বার টাইপ? 7 নাম্বার টাইপ। এ নাম্বার অফ ভার্সেস দ্য নাম্বার অফ। ভাইয়া এইখানে একটা মানে মন গড়া ট্রিক্স বলবো, বাট একটু মনে রাখো, এটা আমার নিজেরও সমস্যা হইতো। তো আমি যেভাবে মনে রাখি, আমি চাই তোমরা যারা আমার মতো মনে রাখতে পারো না, আমার মতো করেই মনে রাখো, বা তোমাদের কাছে বেটার ট্রিক্স থাকলে সেটা দিয়ে তোমরা মনে রাখো। ঠিক আছে, ওকে, সো লেটস গেট স্টার্টেড। A number of versus
দ্য নাম্বার অফ। আচ্ছা, এটা কি বলতো ভাইয়া? ইংরেজির থেকে প্রথম শব্দ না, বাংলাতে প্রথম শব্দ কি? এ, অ না, মনে রাখবা এ ফর কি? অ। তাহলে এ নাম্বার অফ এর অর্থটা মনে রাখবা, এ ফর যেহেতু অ, অসংখ্য। আচ্ছা, দা নাম্বার অফ মানে কি? দাটাকে একটা ডেফিনিট আর্টিকেল না? ডেফিনিট মানে কি ভাই? সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট মানে কি? স্বল্প বা অল্প। আর তার মানে কি? সিঙ্গুলার। মনে রাখবা এরপরে আমাদের ভার্বটা কি হবে? দা নাম্বার অফ এর পরে সিঙ্গুলার। আর যেহেতু এটা অসংখ্য, তার মানে কি প্লুরাল কিছুকে বোঝাচ্ছে, তাহলে এর ভার্বটা কি হবে? প্লুরাল। তাহলে কি ভার্বটা হবে? প্লুরাল ভার্ব। জাস্ট এইটুকু মনে রাখো, দেখবা লাইফ কতটা ইজি হয়ে গেছে। তাহলে আরেকবার একটু রিক্যাপ করি। দা নাম্বার অফ, দা কি একটা সুনির্দিষ্ট আর্টিকেল বা ডেফিনিট আর্টিকেল, আছে, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। আর এ ফর কি? অসংখ্য। তাহলে অসংখ্য প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব। ঠিক আছে? তাইলে আসো আমরা এটা একটু পড়ি। এ নাম্বার অফ অথবা এ লার্জ নাম্বার অফ, এটার মানে কি? অসংখ্য। ঠিক আছে? এটার মানে কি? অসংখ্য, অগণিত। ঠিক আছে? তাই এরপরে কি? প্লুরাল ভার্ব হবে। তাহলে কি? এ নাম্বার অফ অথবা এ লার্জ নাম্বার অফ এর পর প্লুরাল ভার্ব হচ্ছে প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। তাহলে কি? এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ নট অথবা ওয়ার নট প্রমোটেড টু সেকেন্ড ইয়ার। তাহলে কি হবে? অবশ্যই আর নট হবে, অবশ্যই আর নট হবে। ঠিক আছে? তাহলে তারপরটা কি আছে? এ লার্জ নাম্বার অফ পিপল ড্যাশ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে। তাহলে কি? লার্জ নাম্বার অফ পিপল আছে, তাহলে এটা কি হবে? অবশ্যই আর হবে, যেহেতু কি এটা কি? প্লুরাল ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মনে রাখো, দেখবা লাইফটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তারপর ধরো দা নাম্বার অফ। দা নাম্বার অফ মানে কি? সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাউন্ট করা হয়, তাহলে এর ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে কি হবে? কিন্তু দা নাম্বার অফ এর পর কিন্তু নাউনটা সবসময় প্লুরাল হবে, কিন্তু এটা একটু ব্যতিক্রম, ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। ধরো দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ঠিক আছে? তারপর কি? দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ অথবা হ্যাজ ড্রপড, সিঙ্গুলার ভার্ব হবে, যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে সেহেতু কি হবে? অবশ্যই হ্যাজ হবে, অবশ্যই কি হবে? হ্যাজ হবে। দ্য নাম্বার অফ গুড টিচার্স, এটা কি হবে? যেহেতু দা আছে অবশ্যই হ্যাজ হবে, কারণ কি? সুনির্দিষ্ট, সিঙ্গুলার, অবশ্যই হ্যাজ হবে। বুঝতে পারছি? বলো তো, ক্লিয়ার? আমরা বলো, এইটা আমরা বুঝছি? এই যে আমার বই থেকে হচ্ছে দিয়ে দিছি এ নাম্বার অফ অথবা এ লার্জ নাম্বার অফ এর মানে হচ্ছে অসংখ্য, তাই এদের পর প্লুরাল ভার্ব হবে। দা নাম্বার অফ এর মানে হচ্ছে সুনির্দিষ্ট বা নির্দিষ্ট সংখ্যা, এরপরে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। দুই ক্ষেত্রেই প্লুরাল নাউন হইলেও সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে কি? নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার নট প্রমোটেড তো ফাইনাল ইয়ার, মাত্র যেটা পড়লাম সেইটাই তোমার দেওয়া। এটা থেকে কিন্তু নটরডেম বা ঢাবিতে, সরি, নটরডেম অথবা হলিক্রসে প্রশ্ন আসতে পারে। ধরো দ্য নাম্বার অফ কোভিড-19 রিলেটেড ডেথস ড্যাশ দ্য ওয়ার্ল্ড, ওভারওয়েলড মানে কি? চমকিত করছে বা চমকায় দিছে এরকম। এটা কি হবে বলো তো? যেহেতু দা নাম্বার অফ আছে সেহেতু কি? সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখন এখানে সিঙ্গুলার কারা আছে? হ্যাভ তো প্লুরাল আগে বাদ, আর তো প্লুরাল আগে বাদ, তাহলে হ্যাজ আর হচ্ছে হ্যাজ বিন ওভারওয়েলমড, কোনটা হবে বলো তো? কি হবে বলো? এটা তোমাদের কাজ, আমি এটার উত্তর বলবো না, তোমরা আমার কমেন্টে জানাবা, ক্লাস শেষে বলবো। দেখি এটা কে পারো। বুঝছি আমরা এই পর্যন্ত? বলো, এ পর্যন্ত বুঝছি? ক্লিয়ার? এটা ক্লাস শেষে বলবো। চলো এখন আমরা পার্সেন্টেজ আর ফ্র্যাকশন এই দুইটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। কনসেপ্ট কি? ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ। ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ, এইটা কি হবে বলো তো? ধরো আমি বলি 75%, এটা কি? শতাংশ। এখন এটার একটু উইকিক নিয়মে আমরা নিই, 75 ইন্টু 100, তার মানে কি? কাটাকাটি করলে দেখবা 25 দিয়ে কাটলে 4/3, তার মানে এইটা কি আমাদের ফ্র্যাকশন, সরি, এটা কি আমাদের পার্সেন্টেজ, মানে শতাংশ হিসাবে।
তাহলে পার্সেন্টেজ যে কথা ভাই, আমরা যদি একটু ভগ্নাংশ করে লিখি তাহলে ফ্র্যাকশনও কি আমাদের সেম কথা না, তাই না? আমরা যদি রিলেশনশিপ তৈরি করতে পারি, তো মনে রাখবো আমরা আমাদের ইংলিশের ক্ষেত্রে পার্সেন্টেজে আমরা যে রুলসগুলো পড়বো সেগুলো আমাদের ফ্র্যাকশনের জন্য কাজে লাগবে। ধরো আমাদের পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশনের পরে জাস্ট দুইটা জিনিস মনে রাখবো, সিঙ্গুলার মানে আমাদের আদি নিয়ম, সিঙ্গুলার নাউন বা ধরো আনকাউন্টেবল নাউন যদি থাকে তাহলে উভয় ক্ষেত্রে কি হবে, আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার। আবার ধরো পার্সেন্টেজের পর অথবা ফ্র্যাকশনের পরে যদি আমাদের প্লুরাল অথবা কাউন্টেবল নাউন থাকে তাহলে ভার্বটা আমাদের কি হবে, ভার্বটা হবে আমাদের প্লুরাল। ঠিক আছে, তাইলে আসো আমাদের পড়া শেষ। তাহলে কোনো পার্সেন্টেজের পর আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার নাউন থাকলে কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে অ্যাবাউট 20% অফ দ্য ওয়াটার ইজ অথবা আর পিওর, তাহলে কি হবে, এইটার পরে ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে যেহেতু আনকাউন্টেবল নাউন আছে তাহলে কি হবে, ইজ হবে। তাহলে অ্যাবাউট 40% অফ ফার্নিচার ইজ নাকি আর ব্রোকেন, বলো তো এইটা কি হবে, এইটা একটু তোমরা বলো, এইটা একটু বলো, ইজ হবে না আর হবে? এটা ইজ হবে না আর হবে বলো? ক্লাসটা আরেকটু আগে থেকে দিব, 8টা থেকে দিব, ঠিকই বলছো। অনেকে ঘুমায় যায়, বাচ্চা মানুষ তো। মনে রাখবা ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন ইংলিশে, তাহলে কি ইজ ব্রোকেন, এটা ভয়েসে, হ্যাঁ, ব্রেক ব্রোক ব্রোকেন, বুঝছো? তাইলে আসো, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট, জাস্ট এই কনসেপ্টটুকু মাথায় রাখবা, কাজ শেষ। তারপরে হচ্ছে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, এটাও হচ্ছে ভয়েসের কনসেপ্ট। কি হবে বলো তো? এইটা কিন্তু এই যে সাদিয়া যে প্রশ্নটা করছিলা, এই জন্যই কিন্তু যখন সাইকেলে পড়াই রাইট ফর্মস অফ ভার্ব পড়ানোর সাথে সাথেই ভয়েসটা পড়াই ফেলি। ভয়েসের কনসেপ্টটা দরকার। ওয়ার্ক তো নিজে নিজে হয় নাই, তাহলে কেউ ফিনিশ করছে, তার মানে প্যাসিভ ভয়েস, এইটা আগে বুঝতে হবে। এটা আগে বুঝতে হবে যে এটা প্যাসিভ। আচ্ছা, যদি প্যাসিভ হয়, যেহেতু আমাদের ওয়ার্ক আছে আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। আচ্ছা, সিঙ্গুলার ভার্ব যদি আমার হয় এবং প্যাসিভে হয়, আমাদের সিঙ্গুলার ভার্ব হ্যাড ওয়ার আগে বাদ, হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, হ্যাজ বিন। এখন কথা হচ্ছে হ্যাজ বিন কেন হলো, যদি হ্যাজ ফিনিশড হইতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসে যদি করতাম, এখন যদি একটা বিন লাগাই, বলছি যে V3 হিসেবে বিন লাগাইছি, বিন প্লাস V3, তাহলে এটা কি হইলো ভাই বলো তো? এটা আমার কি হইল বলো? প্যাসিভ ভয়েসে হইল, এজন্যই কিন্তু এটা হ্যাজ বিন ফিনিশড হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ বিন হবে, হ্যাভ বিন হবে না। কারণ কি, হ্যাভ বিন কি, এটা যদি আমাদের প্লুরাল থাকতো তাইলে হ্যাভ বিন হইতো। বুঝতে পারছো? শেখ এমডি আলভি। দেখো, তারপর ধরো আমাদের এই যে পার্সেন্টেজ চলে আসছে, পার্সেন্টেজের পর সিঙ্গুলার নাউন থাকলো, ভার্ব সিঙ্গুলার, মাত্র বললাম অ্যাবাউট 20% অফ অ্যামাজন, তাহলে কি ইজ, যেহেতু সিঙ্গুলার ভার্ব, ইজ ডিস্ট্রয়েড, এগুলো দেখবা সাধারণত ভয়েসে থাকে আর কি। অ্যাবাউট 30% অফ ওয়ার্ক ইজ ডান, দেখবা স্বাভাবিক। হ্যাজ বিন কেন? আচ্ছা আলভি, প্রথম কথা হয় তুমি একটু ক্লাসে পড়ে আসছো তো হয়তো বুঝো নাই, সেটা হচ্ছে আমি তোমারে বলি, আমাদের কোনো ফ্র্যাকশন অথবা পার্সেন্টেজ থাকলে, আমরা একটু আগে এটাই বুঝাইলাম, এই যে আমাদের কোনো ফ্র্যাকশন, আমাদের কোনো পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশন থাকলে এর আগে যে আস, সরি এর পরে যে আস, ধরো এই যে 3/4, এটা কি আমাদের একটা ফ্র্যাকশন, তাহলে এর পরে কে আছে, অফের পরে দা ওয়ার্ক, তাহলে এ হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে আমাদের যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় সিঙ্গুলার ভার্ব হবে, যদি প্লুরাল সাবজেক্ট হয় প্লুরাল ভার্ব হবে। যেহেতু এটা আমাদের আনকাউন্টেবল নাউন ওয়ার্ক,
তাহলে এর সাথে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখন কথা হচ্ছে আমরা একটু আগে পড়ছি হ্যাভ হ্যাজ নিয়ে অনেক কিছু পড়ছি, যেহেতু এই দুইটা প্লুরাল আগেই বাদ গেছে এবং এটা যেহেতু প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস হইলেও তো আমাদের কি হ্যাজটা হবেই, কারণ কি আমাদের সিঙ্গুলার ভার্ব। আর প্যাসিভ ভয়েসে অবশ্যই আমাদের কি একটা V3 লাগবে, এবং এই V3 হিসেবে আমাদের বিন বসছে। বি ভার্বের কনজুগেশনও আমরা করছি, ঠিক আছে। এম ইজ আর, V2 হচ্ছে ওয়াজ হয়, আর বিন হচ্ছে V3। আর একটু আগে আসা লাগতো, তাহলে আরো বেটার বুঝতে পারছো এখন আলভি? আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ ওইগুলোর উত্তর দিছো হইছে। আচ্ছা, তাহলে এইটা বলো তো, এইটা বললেই আমি মোটামুটি বুঝবো তোমরা বুঝছো। অ্যাবাউট 3/4 of the earth's surface are covered by water, is covered by water, covers the water, covering by water। এইটা কি হবে বলো? আচ্ছা, আলভি বলছো থ্যাঙ্কস, বুঝতে পারছো। তার মানে এইটা কি হবে দেখো, 3/4 এর পরে কি দ্য আর্থস সারফেস আছে, যেহেতু দ্য আর্থ সারফেস আছে, পৃথিবীর পৃষ্ঠ তো একটা হিসেবেই মানে কল্পনা করা হয়, তাহলে অবশ্যই কি ইজ কাভার্ড, প্যাসিভ ভয়েস। বুঝছি বলো তো, বুঝতে পারছি কি না? তারপর ধরো যে পার্সেন্টেজের পর প্লুরাল নাউন থাকলে ভার্ব প্লুরাল। অ্যাবাউট 20% অফ স্টুডেন্টস কি আর ব্রিলিয়েন্ট, অ্যাবাউট 80% স্টুডেন্টস হ্যাভ ডান ওয়েল। হ্যাজ হবে না কেন? হ্যাজ হবে না, হ্যাজ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ হইতো, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো আমাদের কি আছে, এটা তোমরা বলবা। জিএসটি মানে হচ্ছে গুচ্ছ পরীক্ষায় আসছিল। 1/3 অফ দ্য ম্যাঙ্গো ড্যাশ রোটেন, আর গেটস ইজ কি আছে আর, বলো কি হবে? যেহেতু এখানে ম্যাঙ্গোজ আছে, ফ্র্যাকশনের পর ম্যাঙ্গোজ আছে, তাহলে কি অবশ্যই প্লুরালে হবে, তাহলে কি আর হবে। বাকি তিনটাই তো সিঙ্গুলার, বাকি তিনটাই সিঙ্গুলার। বুঝছি আমরা, বলো তো বুঝছি? মাত্র এটা করাইছি। এই যে ফ্র্যাকশন থাকলে কি হবে, মাত্র করাইছি। পার্সেন্টেজ আর ফ্র্যাকশন এক, এটা নতুন করে করানোর কিচ্ছু নেই। চলো আরেকটা টাইপ দেখাই আমাদের। এটা প্রচুর প্রশ্ন আসে, রিলেটিভ প্রোনাউন সমাচার। এখন কথা হচ্ছে আমরা যখন 8 প্রকারের প্রোনাউন পড়াই, আমাদের যে WH ওয়ার্ডগুলো আছে, হু, হুইচ, হুম, হুএভার, হোমএভার, ঠিক আছে, ডট ডট ডট, এগুলা। এখন কথা হচ্ছে ভাই, প্রকারভেদ পড়ার সময় আমি দেখি এইটা ইন্টারোগেটিভ এর মধ্যেও পড়ে, এইটা রিলেটিভের মধ্যেও পড়ে। তাহলে আসলেও দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা পার্থক্য আছে। কি পার্থক্য ভাই? ধরো এই উদাহরণটা দিয়েই বলি, সরি, এদিকে প্রচুর প্রশ্ন আসে, সব জায়গায় প্রশ্ন আছে। হু আর ইউ, ইট ইজ ইউ, হু আর টু ব্লেম ফর দিস প্রবলেম। বলো, দুইটাই প্রোনাউন, কোনটার নাম কি? এইটা কি, এইটা কি? দুইটাই প্রোনাউন, বলো এইটা কি হবে? বলো এটা কি হবে? আচ্ছা, এম না। আচ্ছা, ইন্টারোগেটিভ মানে কি? যেটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়, প্রশ্নবোধক সর্বনাম। এটা কি প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে না? তাহলে এটার কি প্রশ্নবোধক সর্বনাম বলতে পারি। তাহলে প্রশ্নবোধকের ইংলিশ কি? ইন্টারোগেটিভ। তাহলে এটারে কি বলতে পারি? ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। তারপরে ইট ইজ ইউ হু আর টু ব্লেম ফর দিস প্রবলেম। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে কি? আত্মীয়। এদের কাজ কি? রিলেশনশিপ তৈরি করা, অবশ্য ভাঙা, এটা রিয়েল লাইফে। তাহলে ধরে নিই রিলেশনশিপ তৈরি করা। এদের কাজ কি বলতো? বাক্যের এই অংশের সাথে, আগের অংশের সাথে পরের অংশে একটা রিলেশন তৈরি করবে। ধরো ইট ইজ আই, ধরো হু নাই,
ইট ইজ ইউ আর টু ব্লেম ফর দিস প্রবলেম হয় না। যখন আমাদের হুটা আসে তো প্রশ্ন করতে ব্যবহার করা হয় না, বাক্যের ধরো এই যে প্রোনাউনটা এর আগের ক্লজ এবং পরের ক্লজকে কানেক্ট করতেছে, রিলেট করতেছে, এই জন্য এর কি বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনগুলো একটা বাক্যে সাধারণত দুইটা ক্লজের মাঝখানে বসে, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। আচ্ছা তোমরা আমারে বলো তো ভাইয়া রিলেটিভ, হ্যাঁ রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে আছে এর কি বলতেছি, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের পদ, তাহলে এরা আমরা কি মানে একটু সাধু ভাষায় বলতে পারি না পূর্বপদ। আচ্ছা এই পূর্বপদের ইংলিশের একটা নাম আছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট এই পূর্বপদের একটা নাম আছে যাকে বলে অ্যান্টিসিডেন্ট। তাহলে এইটার অ্যান্টিসিডেন্ট অনুসারে আমাদের কি হবে ভার্ব হবে, ভার্ব হবে। তাহলে এখানে ভার্বটা কি ইউ অনুসারে হচ্ছে, তাইলে আমাদের এজন্যই বলে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকলে এটার অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটা হবে। তার মানে কি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে কে আছে ইউ আছে, তাহলে এখানে কি হচ্ছে আর হচ্ছে, এখানে আর হচ্ছে। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই, আমি এই এক্সাম্পলটাই আমি বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট ANTE অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ওইটা ঠিক আছে। তাহলে বলো তো এটা কি হবে, ইট ইজ আই ড্যাশ অ্যাম টু ব্লেম, এটা দিয়ে এবারও ঢাবিতে প্রশ্ন আসছে, এটা কি হবে বলো, ইট ইজ আই, তাহলে এটা কি আমাদের একটা রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন যদি আমরা বুঝি, তোমারে এখানে প্রশ্ন দিয়ে দিতে পারে যে এইখানে হুটা কি একটা রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে কে আছে, এই যে আই আছে, তাহলে এই আইটা কি ভাই একটা অ্যান্টিসিডেন্ট, যেহেতু আই একটা অ্যান্টিসিডেন্ট তাহলে এইটা অনুসারে ভার্ব হবে। তাহলে এইটার সাথে আর যায় যায় না, এটার সাথে আর যায় যায় না, ইস যায় যায় না, এটার সাথে কিন্তু এম যায়, তাহলে এটা কি হবে এম হবে। ইট ইজ আই হু এম টু ব্লেম ফর দিস প্রবলেম, ঠিক আছে। আচ্ছা বোর্ড মনে হয় হ্যাংক খাইছে আমার মতো। এই পর্যন্ত ক্লিয়ার বলো, এই পর্যন্ত ক্লিয়ার, মোটামুটি আইডিয়া পাইছো না কিভাবে ইন্টার লাইফে পড়তে হবে, এইভাবেই পড়তে হবে, এভাবে পড়ো অনেক ভালো করবা, এইভাবে পড়ো অনেক ভালো করবা। আচ্ছা দেখো আমরা একটু প্রশ্ন সলভ করি। আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান প্লে দ্য পিয়ানো। দেখো এখানে হয়তোবা ক্যান দিছে দেখা খুব সহজ, বাট তুমি ভাই কনফিউজড হয়ে যাবা কিন্তু, যে এটা কিন্তু ঢাবির চেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে, ঢাবিটা আই ইউ দিয়ে রাখে, বাট এইখানে স্যাররা তোমার কি যাচাই করবে, একটু আগে যে রুলসটা পড়ছি রুলসের ভিতরে রুলস, সামবডি সামওয়ান, ঠিক আছে, সামথিং, এরা থাকলে এদের সাথে কি হয় সিঙ্গুলার ভার্ব হয়, সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে এখানে হয়তো বা আমাদের ক্যানটা ক্যানই রয়ে যাচ্ছে, চেঞ্জ করতেছে না, বা হয়তো স্টুডেন্টরা ভুলভাবে এটা রিপ্রেজেন্ট করছে কারণ প্রশ্ন তো দেয় না। তাহলে এখানে যদি থাকতো সিঙ্গুলার ভার্ব হলে কিন্তু ক্যানের পরিবর্তে অন্য কিছু থাকলে, ঠিক আছে, ধরো হু জাস্ট প্লে আছে, তাহলে প্লেটা কি হয়ে যেত প্লেস হয়ে যেত, কারণ কি সিঙ্গুলার ভার্ব, কিন্তু এখানে ক্যান আছে দিকে ক্যানই রয়ে গেছে। বুঝছি আমরা, বুঝছি বলো। দেখো ঢাবিতে এটা একদম লেটেস্ট প্রশ্ন আসছে, এটা এটা মাত্র করাইছি, ইট ইজ আই হু এম টু ব্লেম, মাত্র করাইছি, এটা এইটা করানোর প্রশ্নই আসছে ঢাবিতে এবছর আসছে। সো এটা এবছর নটর ডেমের জন্য এটা খুব খুব গুরুত্বপূর্ণ চলে আসতে পারে, এই রুলসটা থেকে মাথায় রেখো। হলি ক্রসের 23-এ আসছে ইট ইজ ইউ, তাহলে কি ইউ অনুসারে হবে হু আর টু ব্লেম, একই প্রশ্ন, একই প্রশ্ন। বুঝছি এই পর্যন্ত ক্লিয়ার বলো তো, যে ভাইয়া এই পর্যন্ত বুঝছি বলো, এই পর্যন্ত বুঝছি কিনা, ক্যান ক্যান ক্যান। আচ্ছা তারপর আসো আমরা টাইপ 11 করি, টাইম ওয়েট মানি ডিস্টেন্স। আমাদের কিছু কিছু নাউন আছে যেটা কোনো সময় বোঝায় যেরকম টাইম, তারপর ধরো কোনো টাকাকে বোঝায় মানি, পরিমাপ বলতে ওয়েটকে বোঝায়, ডিস্টেন্স বলতে দূরত্বকে বোঝায়। এরপরে সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, কিন্তু এদের এককগুলা হয় প্লুরাল। কঠিন লাগতেছে বুঝাচ্ছি। 5 মাইলস, আচ্ছা যেহেতু 5 মাইল, এখানে এককটা কি, এককটা কি, এককটা মাইল, তাহলে মাইলস বসছে না, এককটা কি প্লুরাল, কিন্তু পুরা জিনিসটা কি বোঝাচ্ছে, পুরা জিনিসটা আমার একটা দূরত্ব বোঝাচ্ছে, তাহলে কি একটা সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছে, সিঙ্গেল এন্টিটি বা সিঙ্গুলার এন্টিটি,
এন্টিটি, তাহলে সিঙ্গুলার এন্টিটির ক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে কি 5 miles is too much for old man to run। ঠিক আছে, বুঝতে পারছো? মানে মাইলস যে এককটা হইল প্লুরাল, আর এখানে কি এইটা হইল সিঙ্গুলার। দূরত্বের ক্ষেত্রে আমাদের পুরা জিনিসটা কি এককটা সিঙ্গেল, তাই এখানে কি হচ্ছে সিঙ্গুলার ভার্ব হচ্ছে। দেখো এটা কি হবে, দেখো 90 মাইলস এককটা কিন্তু প্লুরাল, একক হচ্ছে প্লুরাল, পুরা জিনিসটা কি, পুরা জিনিসটা হচ্ছে আমার সিঙ্গুলার, পুরা জিনিসটা আমাদের সিঙ্গুলার। এই জন্য আমাদের ভার্বটা কি হবে সিঙ্গুলার। তাহলে 90 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। ঠিক আছে, বুঝছো? দেখো $60,000 এটা কি হবে, এটা তোমরাই বললো, খুব সহজ। এইটা ইন্ডিসির জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। ধরো এই রুলস থেকে যদি একটা প্রশ্ন আসে, এইটা আসবে হলিক্রসের জন্য। এটা সাধারণত অনেক বইতেও এখন পাবা না, আগের নিয়ম। ধরো এগুলার আগে আমাদের কিছু অফ যুক্ত আছে, মিলিয়নস অফ, মাইলস অফ, আওয়ার্স অফ, সেকেন্ডস অফ, কিলোগ্রামস অফ, মিটারস অফ থাকলে প্লুরাল ভার্ব হয়। ঠিক আছে, মানে আমাদের এই টাইম, মানি, ওয়েট, ডিস্টেন্স এই শব্দগুলোর পরে অফ আছে। ঠিক আছে, ধরো মিলিয়নস অফ ডলার্স, তাহলে কি হবে আর স্পেন্ট। ঠিক আছে, তার মানে এদের পরে অফ থাকলেই কি হবে আমাদের প্লুরাল হয়ে যাবে। ধরো এই যে এখানে অফ আছে, অফ আছে, অফ নেই, এদের পর যদি অফ থাকে, ঠিক আছে, তাইলে এটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। এটা একটা আজগুবি নিয়ম, বাট আসে। দেখো এই যে এনডিসিটা 18 সালে আসছে, 50 মাইলস ইজ টু মাচ টু রান, তো বুঝতেই পারতেছি ইজ হবে। দেখছো, বুঝছি? এই পর্যন্ত ক্লিয়ার? বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার বলো? দেখতেছি আর কতটুকু আছে, মনে হয় না আজকে শেষ করার মতো, দরকার নেই শেষ কর, কি হবে শেষ কইরা, আস্তে আস্তে পড়াই ভালো মতো পড়ে। হ্যাঁ, এইটা টাইপ 12টাই যাও আজকে লাস্ট, তোমাদের একটু এত প্রেশার না দিই। বাচ্চা মানুষ তোমরা, রেগুলার ক্লাস নেই, বাট 3 ঘন্টা না পড়ে বোর হয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা দেখো, তারপর ধরো আমাদের টাইপ 12, দেশ বা স্থানের নাম, ধরো ঢাকা হইতে পারে, চিটাগাং হইতে পারে, তারপর হচ্ছে কোনো ব্যক্তি, বইয়ের নাম, ধরো কি দ্য আরাবিয়ান নাইটস, গ্রেট এক্সপেকটেশনস, সংবাদপত্রের নাম, চলচ্চিত্রের নাম। এরা সাধারণত সিঙ্গুলার এন্টিটি হিসেবে কাজ করে এবং এদের পরে ভার্ব হয় সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা ধরো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা দেশের নাম, সিঙ্গুলার দেশ, দেখে মনে হয় অনেক, কিন্তু অনেকগুলো প্রদেশের মধ্যে একটা দেশ, তাহলে কি ইজ এ ডেভেলপড কান্ট্রি, is a developed country। তারপর কি দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ ইজ এ স্টিল গ্রেট ফেভারিট, তাহলে কি ইজ হবে, কারণ কি এখানে এস থাকলেও প্লুরাল না, কারণ কি এটা একটা বইয়ের নাম, এটা একটা বইয়ের নাম। তাহলে এই প্রশ্নটা সলভ করো তো, দ্য আরাবিয়ান নাইটস ড্যাশ ইজ এ স্টিল ফেভারিট, গ্রেট ফেভারিট, এটা কি হবে ইজ না আর, বলো এইটা কি হবে? এটা পারলেই আজকে তোমাদের ছুটি, ভাইয়া পড়ান যতক্ষণ পারেন। বাহ, সেই তো তোমরা। হ্যাঁ, ইউটিউবে ক্লাসগুলো আপলোড হবে না, বেশি লোড প্রথমেই তোমাদের দিব না, এটা বিরক্তির কারণ হয় পরবর্তীতে। এটা কি হবে ইজ হবে, এটা হবে ইজ। ঠিক আছে, এইটুকুই পড়ে, এখান থেকে বহুত প্রশ্ন আসে, এতটুকুই হচ্ছে আমাদের আজকের পড়া। তো বলো আজকের পড়া বুঝতে, আজকের পড়া বুঝতে কারো কোনো সমস্যা আছে? কিভাবে পড়তে হয় একটা আইডিয়া পাইছো না? দেখো এই ক্লাসগুলার মেইন উদ্দেশ্য কি, তোমার একটা সুন্দর বেসিক দেওয়া, তোমাকে সুন্দর একটা বেসিক উপহার দেওয়া, যে বেসিকটাতে তোমার ইন্টার লাইফের অনেকটুকু অংশ কাভার হয়ে যাবে। ইন্টারে যাই পড়ো সহজ লাগবে, যারা কলেজ অ্যাডমিশন দিবা তাদের জন্য অনেক হেল্পফুল হচ্ছে, এইটাই উদ্দেশ্য। এবং কিভাবে পড়তে হয় ইন্টারে আমার কাছে পড়ো বা যার কাছেই পড়ো, এইভাবে পড়ার চেষ্টা করে, নয়তো 2 বছর পরে হইলেও পস্তাবা। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস। কোনো সমস্যা থাকলে একটু জানাইও,
যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই। আর যারা এইচএসসি 28 এবং 27-এরও যারা আসো ভাবতেছো যে ভাইয়া সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপারটা আবার লাইভে করব, কম দামে করব, কম্বোতে 27-এ তো কম্বো সিস্টেম নাই, তো সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল কথা আমার ওয়েবসাইটেও আছে, বাট অপার্স ক্লাসরুম থেকে তোমরা যেহেতু কোর্স নাও সবাই, অপার্স ক্লাসরুমে যাবা, এইচএসসি 28-এর ভিউ কোর্সে যাবা। তো আমরা এখনো শুরু করি নাই সেইভাবে, একটু ওলট পালট নিচের দিকে পাবা, কোর্স পাবা। এই যে এখানে এখন যদি তোমাদের মানে মেইন ক্লাস শুরুর আগে ভর্তি হয়ে যাও, ম্যাক্সিমাম স্টুডেন্টসই কম্বো 2-তে ভর্তি হচ্ছে। তো কম্বো 2-তে গিয়ে আমাদের 2399 টাকায় 3টা কোর্স, ঠিক আছে। সো এখানে আমাদের মনে হয় তো কত 13 জনের মতো ভর্তি হয়েছে, মাত্র শুরু করছি আমরা আর কি। তো এখন এখানে কুপন কোডগুলা দেওয়া থাকবে, ঠিক আছে। সো কুপন কোডগুলা যে দেওয়া আছে, ঠিক আছে, এইটা দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এইটা দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। 1199, আমি কুপন কোডগুলো নিচে দিয়ে দিব নি, আমার মনে নেই আসলে এই মুহূর্তে। 999 টাকায় তোমরা ভর্তি হয়ে যেতে পারবো সাইকেল 1-2-তে। আর দুইটা একসাথে যদি কিনো কম্বো হিসেবে তোমরা হচ্ছে পাবা, ঠিক আছে। তোমরা কম্বো হিসেবে তোমরা পাবা, ঠিক আছে। কম্বো হিসাবে 1999 টাকা। ম্যাক্সিমাম স্টুডেন্টই কম্বো 2 নিচ্ছে। কম্বো 2-র ক্ষেত্রে যেটা হয়েছে, 3টা কোর্স মিলে হয় 3148 টাকা, বাট তোমরা 2399 টাকাই পেয়ে যাচ্ছ, যেটা 27-এর 2টা সাইকেলের প্রাইস, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, হ্যাজ ওভারওয়েলমড হবে না, একটু বোঝায় বলেন। এইটা সাসপেন্স, এটা পরবর্তী ক্লাসে বলবো, এটা পরবর্তী ক্লাসে বলবো, এটা একটু সাসপেন্স রাখি। তোমাদের কি মনে হয় কারণটা আমারে বইলো, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলো, নয়তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগছে বলো তো। তোমাদের মন চাইলে একটু হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, একটু রিভিউ দিতে পারো। অ্যানোনিমাসই দিলা, তোমাদের যাদের নাম প্রকাশ করতে সমস্যা, যারা চাও যে ভাই আমরাই ভালো পড়ি বাকিরা না জানুক, তারা দরকার একটু অ্যানোনিমাসলি দিলা। আর যাদের ক্লাসটা করে ভালো লাগছে, ইন্টারে যারা পড়তে চাও ভাইয়ের কাছে পড়তে পারো, ফ্রেন্ডদেরকেও একটু সাজেস্ট করতে পারো। এতটুকু বলতে পারি, অনলাইনে মোটামুটি বেস্ট কন্টেন্ট পাবা। হয়তো তো হাইপ পাবা না, সারাদিন মিম আপলোড করতে দেখবা না, পোস্ট দিতেও দেখবা না, কারণ ভাই আমার নিজেরও ফুল টাইম কাজ আছে, কাজ করে তারপরে হচ্ছে তোমাদের পড়াই, ঠিক আছে। সো যেহেতু আমি এখানে ফুল টাইম না, সো দেখবা যে আমি সারাক্ষণ মিম বানাইতে ব্যস্ত না বা না, বাট আমি আমার পড়ানোতে ব্যস্ত, যথেষ্ট সিরিয়াস। এবং তোমাদের টোটাল সেকেন্ড পেপার 64টা ক্লাস হবে, 8 মাসেই তোমাদের কোর্স একদম এইচএসসি অ্যাডমিশন যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। সো তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে বলো। দেখছো কত স্লাইড, আমাদের স্লাইডের পর স্লাইড, ইচ্ছা করেই প্রেশার দিচ্ছি না, একটু আস্তে আস্তে সব ভালোভাবে পড়াবো, ঠিক আছে। আর যারা হচ্ছে একটু অফলাইনে পড়তে চাও তারা দেখতে পারো, আমরা হচ্ছে বেইলি রোডে ব্রাঞ্চ নিছি এই মাস থেকে। তো 28-এর যারা কেউ যদি এই ক্লাসটা দেখে থাকো অফলাইনে পড়তে চাও, জাস্ট আমাদের ক্রাউনিং ইংলিশে নক দিলেই হবে। আমরা হচ্ছে শান্তিনগর যে বেইলি রোড, সেখানে ব্রাঞ্চ দিয়েছি ক্রাউনিং ইংলিশে, তোমরা অফলাইনে ভাইয়ের কাছে পড়তে পারবা, ঠিক আছে। আচ্ছা, আশা করি আর তাহলে কোনো প্রশ্ন নাই। ভালো থাকো সবাই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আমি খুব শীঘ্রই শিডিউলটা জানিয়ে দিব এবং আমি চেষ্টা করব 10টা থেকে ক্লাস নিতে বা 8টা থেকে ক্লাস নিতে। থ্যাংক ইউ সবাইকে। রেগুলারই আমি এখন থেকে ক্লাস নিব যদি সব কিছু ঠিকঠাক থাকে। থ্যাংক ইউ।